আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। এই সুন্দর পরিবেশে পড়ার টেবিলে যারা আছো তোমাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে বেশ কিছুদিন হলো, তারই ধারাবাহিকতায় সামনে তোমাদের ফিজিক্স পরীক্ষা আগামী বৃহস্পতিবার 10 জুলাই প্রথম পত্র অধ্যায়। তোমাদের জন্য আমরা যে ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে এখন আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়, সেই অধ্যায়টা নিয়ে শুরু করব। তো সোহেল স্যার চলে আসছে, তো স্যার হচ্ছে উদ্বোধন করে দিবেন এবং আজকে ক্লাসটি নিবে হচ্ছে মনা স্যার। আমি মাইক সোহেল স্যারকে দিচ্ছি। স্যার আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান কিছু নির্দেশনা প্রদান করে ক্লাসটা শুরু করে দিবেন। ধন্যবাদ নাসির স্যারকে। খুবই সুন্দর একটা সময় তোমাদের বৃহস্পতিবার পরীক্ষা প্রথম পত্রের। আশা করি তোমরা খুব ভালো করবা। ভালো করার জন্য এখন সবচেয়ে জরুরি হচ্ছে পড়ালেখা করা। যত বেশি ঝালাই করবা তত বেশি তোমরা ভালো করবা। এই জন্য আমার মনে হয় বেশি বেশি করে পড়ো, আর যে অধ্যায়গুলো বেশি স্ট্রং সেই অধ্যায়গুলো বেশি করে জোর দাও। আর যেগুলো তোমরা পড়ো নাই, একেবারে দেখো নাই, আর মনে হয় নতুন করে না দেখার চাইতে যেগুলো তোমার স্ট্রং জোন সেগুলোকে বেশি করে নার্সিং করা। সো বেস্ট অফ লাক। মনা স্যারকে দিয়ে দিচ্ছি মাইক্রোফোনটা। মনা স্যার তোমাদেরকে পরবর্তী ক্লাসটা কন্টিনিউ করবে। ধন্যবাদ। আমি আসবো পরবর্তীতে, দেখা হবে। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান। সোহেল স্যারকেও ধন্যবাদ। তোমরা ইতোমধ্যে আইসিটি পরীক্ষার পরে একটি দিন পার করে ফেলেছ, আর হাতে তোমাদের আজকের রাতটা আছে এবং আগামীকালের পুরো দিনটা তোমরা পেতে যাচ্ছ। সুতরাং খুব বেশি সময় কিন্তু নেই। আগামী বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা। তো আশা করছি যে তোমরা পড়াশোনার মধ্যেই আছো। তো জাস্ট তোমাদের এই পড়ানো জিনিসগুলোকেই আমি জাস্ট একটু মনে করার চেষ্টা করতেছি বা একটু ঝালানোর চেষ্টা করতেছি। তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, আশা করা যায় যে এই লাইভ ক্লাসটি তোমরা পুরোপুরি দেখলে ইনশাল্লাহ তোমাদের সেই সমস্যাগুলো তোমরা সলভ করে নিতে পারবা। তো আসো তাহলে শুরু করা যাক। আমরা আজকে আলোচনা করব হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। চেষ্টা করব পুরো চ্যাপ্টারটার উপরে একটা ওয়ান শট ক্লাস দেওয়ার জন্য, মানে অল্প সময়ের মধ্যে পুরো চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করবো। তোমরা আমার সাথেই থাকো, ইনশাল্লাহ তোমরা উপকৃত হবা। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো আমি প্রথমেই হচ্ছে এই চ্যাপ্টারে কি কি বিষয় নিয়ে আলোচনা করা আছে এগুলো সম্পর্কে একটু রিভিউ দিব, তারপরে হালকা পাতলা একটু ডিসকাস করানোর চেষ্টা করব এবং তোমাদের যে মুখস্থ সূত্রগুলো আছে সেগুলো কিভাবে সহজে মনে রাখানো যায় সেইটার বুদ্ধিগুলো একটু শেখাবো এবং পাশাপাশি কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করাবো। তো প্রথমেই আমরা আসি তাহলে এই চ্যাপ্টারে কি কি বিষয় নিয়ে আলোচনা করা আছে এবং আমাদের আগামী বৃহস্পতিবার পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা সেগুলোর দিকে যাব। চ্যাপ্টারটা শুরুর দিকেই আছে কিছু সূত্র। 1 নাম্বার আছে হচ্ছে বয়েলের সূত্র, 2 নাম্বার আছে চার্লসের সূত্র, বয়েলের সূত্র, 2 নাম্বার আছে হচ্ছে চার্লসের সূত্র। এগুলো হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, চার্লসের সূত্র। এবং এই চ্যাপ্টারের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট 2টা টপিক, 1 নাম্বার যদি হয় সেটাকে আমরা বলবো, 3 নাম্বার দিয়ে আমি প্রকাশ করতেছি সেটা। এটা হচ্ছে গতিশক্তি নির্ণয়, আদর্শ গ্যাসের গতিশক্তি নির্ণয়। গতিশক্তি নির্ণয় এই সূত্রটার মধ্যে তোমরা অনেকেই বিভিন্ন সময় একটু ঝামেলায় পড়ে যাও। তো ক্লাসটা তোমরা সাথে থাকো, ইনশাল্লাহ সেই ঝামেলাগুলো আজকে ঝামেলা মুক্ত হয়ে যাবে। এরপরে সবচাইতে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। এই টপিকগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব, শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। তো প্রথমত খেয়াল করে দেখবা যে ঢাকা বোর্ডের ম্যাক্সিমাম প্রশ্ন এসেছে তোমাদের এই টপিকটা থেকে, শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। কিছু কিছু প্রশ্ন এসেছে হচ্ছে গতিশক্তি নির্ণয় এখান থেকে, আর এই বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের কম্বিনেশনের মাধ্যমে কিছু প্রশ্ন এসেছে। তার মানে এখানে প্রশ্নের প্যাটার্ন হচ্ছে 3টা। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এইটা হচ্ছে 3 নাম্বার। এই 3 টাইপের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হতে পারে। তোমরা যদি এই 3 টাইপের প্রশ্ন রীতিমতো আয়ত্ত করে চলে যাও, তোমাদেরকে আটকানোর আর কেউ নাই সেখানে।
তো আমি প্রথমেই বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র ডিটেইলস বলবো না, আমি জানি যে তোমরা এগুলো পড়েছো, তোমরা অলরেডি এগুলো জানো। এখন এই বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের জাস্ট ম্যাথমেটিক্যাল রূপগুলো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, এবং এমসিকিউ এ যেহেতু কিছু কনসেপ্ট তোমাদের কাজে লাগবে, যার কারণে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রগুলো মুখে মুখে বলতেছি, তোমরা একটু শোনো। বয়েলের সূত্র পড়ার আগে তোমাদেরকে কিছু কন্ডিশন আছে বয়েলের সূত্রের জন্য, সেটা জানতে হবে। 1 নাম্বার কন্ডিশন হচ্ছে তাপমাত্রাটা স্থির থাকবে। কি স্থির থাকবে? তাপমাত্রা স্থির থাকবে, এবং পাশাপাশি এখানে হচ্ছে গ্যাসের ভরটা স্থির থাকবে। গ্যাসের ভরটা স্থির থাকবে। তো বয়েলের সূত্রটাকে যদি আমি বলি তাহলে এভাবে বলবো, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ হচ্ছে তার আয়তনের ব্যস্তানুপাতিক। তার মানে পি এইটা ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 1/v। আমি যদি এখানে এই ইকুয়েশনটাকে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে কনস্ট্যান্ট নিয়ে আসি একটা, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো পি ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু 1/v, তার মানে পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটা হচ্ছে বয়েলের সূত্রের একটা রূপ। ক্লিয়ার? এরপরে আমরা যাব হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রের মধ্যে ঠিক একইভাবে কিছু কন্ডিশন আছে। চার্লসের সূত্রের কন্ডিশনটা হচ্ছে এখানে চাপ স্থির থাকবে। বয়েলের সূত্রের মধ্যে তাপমাত্রা স্থির, আর চার্লসের সূত্রের মধ্যে হচ্ছে চাপ স্থির। চাপ স্থির এবং পাশাপাশি গ্যাসের ভরটাও স্থির। তার মানে স্থির চাপে একটা নির্দিষ্ট ভরের গ্যাসের জন্যই হচ্ছে এই চার্লসের সূত্রটা। চার্লসের সূত্রের 2টা ফরম্যাট আছে। আমি প্রথম ফরম্যাটটা যদি বলি তাহলে এভাবে বলতে হবে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য এর আয়তনটা বৃদ্ধি পাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273.16 ভাগ। আমি মনে হয় যে তোমাদেরকে কিছুই বুঝাইতে পারলাম না, এখন একটু ম্যাথমেটিক্যালি দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবা। আমি ধরে নিচ্ছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হচ্ছে V0। একটু মনোযোগী হইতে হবে। V0 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন। চার্লসের সূত্র বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, খেয়াল করো যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তনের বৃদ্ধি হবে ওই 0 ডিগ্রি সেলসিয়াসের যে আয়তনটা ছিল, তার মানে V0 আয়তন এর 1/273.16 ভাগ এতটুকু বৃদ্ধি পাবে। তার মানে আমি কি বুঝলাম? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পাবে হচ্ছে এইটা। ক্লিয়ার? এখন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যদি থিটা ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তনের বৃদ্ধি হবে V0 গুণন 273.16, এইটার সাথে জাস্ট ওই থিটাটা মাল্টিপ্লাই হয়ে যাবে। ক্লিয়ার কিনা? তার মানে আমি এখান থেকে দেখলাম যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পায় হচ্ছে ওইটা। তাহলে এবার আমি যদি বলি যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনটা কত, সেই আয়তনটা হবে এরকম যে ভি থিটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? ভি থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন। তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তনটা ছিল সেইটা, প্লাস 0 ডিগ্রি থেকে থিটা পর্যন্ত আসতে গিয়ে আয়তন যতটুকু বৃদ্ধি পেয়েছে সেইটা হবে এখানে। আর 0 ডিগ্রি সেলসিয়াস থেকে থিটা ডিগ্রি সেলসিয়াস আসতে আয়তনের বৃদ্ধি হয়েছে এই যে এই জিনিসটা। তার মানে V0 হচ্ছে এখানে গুণ আকারে আছে, উপরে আমাদের এখানে লিখতে পারি আমরা V0 ইন্টু থিটা ডিভাইডেড বাই 273.16 অথবা 273.15 কোনো বইয়ে লেখা আছে, চাইলে তোমরা 273 শুধু লিখতে পারো। তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে চার্লসের সূত্রের ম্যাথমেটিক্যাল ফরম্যাট। এখন আমি যদি এই চার্লসের সূত্রটার একটা গ্রাফ তোমাদেরকে দেখাইতে চাই, একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। চার্লসের সূত্রের একটা গ্রাফ, খুবই ইম্পর্টেন্ট এই গ্রাফটা। মনে রাখবা, আজকে যে জিনিসগুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আগামী পরশু দিনের পরীক্ষার জন্য সবগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। আমি এই গ্রাফটার এক্স অক্ষ বরাবর থিটাকে দিব এবং ওয়াই অক্ষ বরাবর ভি থিটাকে দিব। তার মানে আয়তনটাকে দিব ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর যেটাকে দিব সেটা হচ্ছে থিটা, তাপমাত্রা। তার মানে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তনটা কেমন হবে এটা চার্লসের সূত্রের মাধ্যমে আমরা দেখাবো। খেয়াল করে দেখো, তোমরা সরল লেখা পড়ে আসছো নিশ্চয়ই, আমি সরল লেখার সাথে জাস্ট এটাকে কম্পেয়ার করে করে আমি দেখানোর চেষ্টা করব। আমরা ওয়াই অক্ষ বরাবর দিয়েছি হচ্ছে ভি থিটা,
তার মানে এই ভি থিটাকে আমি চাইলে ওয়াই ধরতে পারি। ওয়াই ইকুয়াল টু এখান থেকে এক্স অক্ষ বরাবর আমি কি দিয়েছিলাম, এক্স অক্ষ বরাবর দিয়েছিলাম থিটা, তার মানে থিটার জায়গায় আমি এক্স কে লিখতে পারি। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, এই যে থিটা আছে, থিটা যেখানে আছে সেই জিনিসটাকে আমি লিখলাম হচ্ছে এক্স আকারে। এরপরে এরপরে হচ্ছে ভি নট ডিভাইডেড বাই 273.16। এই ভি নট ডিভাইডেড বাই 273.16 এই যে একটা কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? এর পিছনে কারণ হলো ভি নটটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে ওই তাপমাত্রায় একটা গ্যাসের আয়তন যা আছে এটা কিন্তু ফিক্সড। তাহলে ভি নটটা হচ্ছে একটা ফিক্সড আয়তন। তাহলে ফিক্সড আয়তনকে আমি একটা ফিক্সড নাম্বার দিয়ে ভাগ দিয়েছি, যে রেজাল্টটা পাবো সেটাও একটা ফিক্সড রেজাল্ট। তার মানে সেইটাকে আমি একটা কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি। এই কনস্ট্যান্টটাকে আমি প্রকাশ করলাম হচ্ছে এম দিয়ে। খেয়াল করে দেখো, আমি পেলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স। আর একটা জিনিস বাকি আছে, এই যে ভি নট, এটাকে কনস্ট্যান্ট হিসেবে আমি ধরেছিলাম, ধরলাম এইটা আর একটা কনস্ট্যান্ট। ভি নটকে 273.16 দিয়ে ভাগ দিয়ে আমি এম লিখেছি, কিন্তু খালি ভি নটটাকে ধরো যে আমি লিখলাম হচ্ছে সি। খেয়াল করে দেখো, আমাদের এইখানে একটা ইকুয়েশন আছে, খুবই কমন একটা ইকুয়েশন, ম্যাথমেটিক্স এর 3rd চ্যাপ্টার সরলরেখা যদি পড়ে থাকো তাহলে 1 নম্বর ইকুয়েশন হচ্ছে এইটা, y ইকুয়াল টু mx প্লাস c। এটা হচ্ছে y অক্ষকে ছেদকারী একটি সরলরেখা। কোন বিন্দুতে ছেদ করবে? এই সি বিন্দুতে ছেদ করবে। তার মানে আমি ধরতে পারি এই রকম একটা সরলরেখা, এই যে সি বিন্দুতে ছেদ করেছে, তার মানে এতটুকুর ভ্যালু হচ্ছে সি। আমাদের এই ইকুয়েশনে এই সি এর ভ্যালু মানেই হচ্ছে ভি নট, তার মানে এতটুকু ভ্যালু হচ্ছে আমাদের ভি নট। খেয়াল করে দেখো, ভি নটটা কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, এই ভি নট। এবং এখান থেকে আমরা এমটা কি পাবো? এম হচ্ছে এই সরলরেখার ঢাল। তোমরা ঢাল কিভাবে নির্ণয় করতে এটা ম্যাথমেটিক্সে শিখেছো, আমাদের আজকের পড়ার বিষয় এটা নয়, জাস্ট এম মানে হচ্ছে ঢাল, আমরা এটা মনে রাখবো। এখন কথা হচ্ছে, আমি যদি এই রেখাটাকে আস্তে আস্তে পিছন দিক দিয়ে বর্ধিত করি, খেয়াল করে দেখো, পিছন দিক দিয়ে আস্তে আস্তে বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, এক সময় এসে দেখা যাবে এই বিন্দুতে এক্স অক্ষের সাথে সে লেগে যাবে। এই বিন্দুতে এক্স অক্ষের সাথে লেগে যাওয়া মানে কি? এই দিক দিয়ে যখন আসছে আস্তে আস্তে এটার আয়তনটা কমে গেছে, কমতে 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 এই বিন্দুটাতে এসে এই আয়তনটার মান হয়ে গেছে 0। যদিও বাস্তবে কোনো গ্যাসের আয়তন 0 করা সম্ভব নয়, তার আগেই সেটা আর গ্যাস থাকে না। তাহলে এবার খেয়াল করে দেখো, এখানে এই বিন্দুতে 0 হয়ে গেছে। কি 0 হয়েছে? আয়তন 0 হয়ে গেছে। তাহলে আয়তন আসলে প্র্যাকটিক্যালি সম্ভব নয়, আমরা তাত্ত্বিকভাবে 0। এই যে বিন্দুতে 0 হয়ে গেছে, খেয়াল করে দেখবা যে এই দিক দিয়ে তাপমাত্রা, তো আমি ওই পাশে ডান দিকে দিয়েছি থিটা, তার মানে বাম দিকে হবে মাইনাস থিটা, তাহলে এই মানগুলো হচ্ছে মাইনাস মান। ঠিক এই বিন্দুটার মান আমরা ক্যালকুলেশন করে পেয়েছি বা প্র্যাকটিক্যাল করে পেয়েছি, সেটা হলো -273 ডিগ্রি সেলসিয়াস। এই 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে যায়। এই 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা সুন্দর নাম আছে, এটার নাম হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। খুব মনোযোগ দিয়ে শোনো, পরীক্ষায় আসতে পারে যে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? পরম শূন্য তাপমাত্রা, এই পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? পরীক্ষা আসলে লিখতে হবে যে তাপমাত্রায় কোনো একটি গ্যাসের আয়তন, কন্ডিশনটা ছিল কি? স্থির চাপে। চার্লসের সূত্র থেকে নিয়ে এসেছি, সেখানে কন্ডিশন ছিল স্থির চাপে। তাহলে আমরা লিখবো স্থির চাপে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয় তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। ডিগ্রি সেলসিয়াস স্কেলে এটার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। আমি এবার খেয়াল করে দেখো, যদি এইটাকে কেলভিন স্কেলে রূপান্তর করি, 273 ডিগ্রি সেলসিয়াস, তোমরা জানো ডিগ্রি সেলসিয়াসে কেলভিন স্কেলে রূপান্তর করতে গেলে তার সাথে 273 যোগ করতে হয়। খেয়াল করে দেখো, -273 এর সাথে যদি আমি 273 যোগ করে দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কেলভিন স্কেলে। তার মানে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 0 কেলভিন। খুব মনোযোগ সহকারে শুনবা, কেলভিন স্কেলের সর্বনিম্ন মান হচ্ছে 0 কেলভিন। 0 চাইতে কোনো ছোট মান নাই, মাইনাস কোনো মান নাই। আর আমরা পরম মান মানে জানি এটার কোনো ঋণাত্মক মান হয় না। এই কারণে এই যে কেলভিন স্কেলের আরেকটা নাম হচ্ছে পরম স্কেল, কারণ কেলভিন স্কেলের সর্বনিম্ন মানটা হচ্ছে এই 0 কেলভিন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষায় পরম শূন্য তাপমাত্রা কি এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা মনে রাখবা যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়, কন্ডিশন হচ্ছে স্থির চাপে। আশা করছি তোমরা চার্লসের সূত্রটি বুঝতে পেরেছো। চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র গেল। এখন সৃজনশীল প্রশ্নে আমাদের
এই চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রের কম্বাইন একটা ফর্ম আছে, সেইটার থেকে একটা প্রশ্ন আসবে বা আসার সম্ভাবনা আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা একটু আগে লিখলাম বয়েলের সূত্র হচ্ছে P1 PV ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাকে আমরা লিখতে পারি P1 V1 ইকুয়াল টু হচ্ছে K, অথবা P1 V1 ইকুয়াল টু P2 V2। এখন বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রে যদি কম্বাইন ফরম্যাট লিখি তাহলে এটাকে আমরা লিখতে পারবো এভাবে P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। আমি অনেক কিছু বিষয় স্কিপ করেছি, কারণ অল্প সময়ের মধ্যে তোমাদেরকে লেকচার দিতে হবে, তোমাদেরকে এটা মনে রাখলেই হবে। এটা হচ্ছে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের কম্বাইন ফর্ম। তার মানে এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট না থাকলেও চলবে, চাপ কনস্ট্যান্ট না থাকলেও চলবে। যদি সবগুলোই পরিবর্তনশীল হয়, চাপও পরিবর্তনশীল, তাপমাত্রাও পরিবর্তনশীল, তাহলে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের কম্বাইন ফর্ম আমাদের কাজে লাগবে। আমরা মুখস্থ রাখবো বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের কম্বাইন ফর্ম। এখানে P1 হচ্ছে আগের চাপ, V1 হচ্ছে আগের আয়তন, আর T1 হচ্ছে আগের তাপমাত্রা। P2টা কি? পরের চাপ, V2টা হচ্ছে পরের আয়তন, এবং T2টা হচ্ছে পরের তাপমাত্রা। এটা মনে রাখতে হবে। আমরা সৃজনশীল প্রশ্ন যখন সমাধান করব ইনশাআল্লাহ এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। আপাতত এতটুকু পর্যন্ত মনে রাখলেই চলবে। ক্লিয়ার? এরপরে এই চ্যাপ্টারের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে গতিশক্তি। কোনো গ্যাসের গতিশক্তি। তো কোনো গ্যাসের মোট গতিশক্তি নির্ণয় করার একটা সূত্র আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। সেই সূত্রটা হচ্ছে E ইকুয়াল টু F/2 nRT। খুব মনোযোগ সহকারে দেখো, এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। E ইকুয়াল টু F/2 nRT। এখানে Fটা কি? Fটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। Fটা কি? F হচ্ছে স্বাধীনতার মাত্রা। এই স্বাধীনতার মাত্রা নিয়ে অনেক ঝামেলা আছে, একটু মনোযোগ সহকারে শোনো। স্বাধীনতার মাত্রা, একটা গতিশীল সিস্টেমকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে গিয়ে যতগুলো স্বাধীন চলরাশির প্রয়োজন হয় তাকে বলা হয় স্বাধীনতার মাত্রা। আমাদের এই সংজ্ঞা থেকে আসলে এখানকার কিছুই বোঝা যায় না, এজন্য আমি এটাকে একটু শর্টকাটে ভাবে বলার চেষ্টা করি। কোনো একটি গ্যাসের মোট শক্তিগুলো কতভাবে, মানে কত সংখ্যক হতে পারে, সেটাকে যার মাধ্যমে প্রকাশ করা যায় সেটাকে আমি বলে থাকি হচ্ছে স্বাধীনতার মাত্রা। এরপরে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। শক্তির সমবিভাজন নীতি। এই শক্তির সমবিভাজন নীতি এবং স্বাধীনতার মাত্রা খুবই ইম্পর্টেন্ট, কারণ গতিশক্তি যদি প্রশ্ন আসে তাহলে এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। শক্তির সমবিভাজন নীতি হচ্ছে যে কোনো গ্যাসের মোট শক্তি যত সংখ্যক বা যত পরিমাণ মোট শক্তি থাকবে, সেই মোট শক্তি স্বাধীনতার মাত্রা অনুযায়ী সমভাবে বন্টিত হবে, সমানভাবে। ধরো যে কোনো গ্যাসের স্বাধীনতা মাত্রা হচ্ছে 5। স্বাধীনতার মাত্রাটা কিভাবে বের করতে হয় এর জন্য একটা ফর্মুলা শিখাবো। আপাতত যেটা পড়াচ্ছি সেটাতেই মনোযোগী হও। যদি কোনো গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে 5 হয়, তাহলে এই যে মোট শক্তিগুলো, মোট শক্তি যদি E হয়, এই মোট শক্তি Eটা 5 ভাগে ভাগ হয়ে যাবে, সমানভাবে ভাগ হবে। তার মানে কি হবে? এই E শক্তিটা সমান 5 ভাগে ভাগ হবে। তার মানে E কে আমি যদি 5 দিয়ে ভাগ দেই তাহলে যতটুকু শক্তি হয় সেই পরিমাণ শক্তি প্রত্যেকটা স্বাধীনতার মাত্রা অনুযায়ী যাবে। আর একটা বিষয়, শক্তির সমবিভাজন নীতির মধ্যে এটাও বলা আছে যে স্বাধীনতার মাত্রা অনুযায়ী যে সমভাবে বন্টিত হবে, প্রত্যেক স্বাধীনতার মাত্রায় যে পরিমাণ শক্তি যাবে সেই পরিমাণ শক্তি হচ্ছে হাফ কেটি পরিমাণ, হাফ কেটি পরিমাণ। তাহলে এবার খেয়াল করে দেখো, যদি হাফ কেটি পরিমাণ একটা স্বাধীনতার মাত্রায় যায় এবং সেই গ্যাসের স্বাধীনতার মাত্রা যদি 5 হয়, তাহলে মোট শক্তি কত হবে? একটায় যাচ্ছে হাফ কেটি, তার মানে 5 গুণ হবে নিশ্চয়ই এটা, তাহলে হবে 5 ইন্টু হাফ কেটি। যদি স্বাধীনতার মাত্রা 3 হয় তাহলে কি হবে? 3 গুণন হাফ কেটি। খেয়াল করে দেখো এখান থেকে, তাহলে এইটা মোট শক্তি পেলাম আমি, তাহলে মোট শক্তি দাঁড়াচ্ছে 5/2 কেটি। এখান থেকে আমি পেলাম কি? 3/2 কেটি। যদি কোনো গ্যাসের স্বাধীনতার মাত্রা 7 হয় তাহলে 7 দিয়ে গুণ হবে হাফ কেটিকে, তার মানে 7/2 কেটি। এখন স্যার প্রশ্ন হচ্ছে কোন গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? এটা মনে রাখবো কিভাবে? খুবই জটিল জিনিস, এটা বইয়ে একটু ঝামেলা আছে, বা আমরাও খুব বেশি ক্লিয়ার না এই বিষয়টা সম্পর্কে। আমি খুবই পরিচিত কিছু গ্যাস যেগুলো বিগত বছরগুলোতে প্রশ্নে এসেছে, সেই গ্যাসগুলো নিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করতেছি, এবং পাশাপাশি একটা সূত্র দেখাবো, যেই সূত্রটা দিয়ে চাইলেও আসলে তুমি সবগুলো গ্যাসের স্বাধীনতার মাত্রা বের করতে পারবা না। যেগুলো বের করা সম্ভব হয় আর কি, সেগুলো বের করবা। আর একটা বিষয় তোমাদেরকে একটা চোরাই বুদ্ধি শিখাই দিই। চোরাই বুদ্ধিটা হচ্ছে, যদি স্বাধীনতার মাত্রা এখন থেকে কোনো গ্যাসের তোমার মনে না থাকে বা বুঝতে না পারো, তাহলে তুমি সেখানে 3/2 মানে স্বাধীনতার মাত্রাকে 3 ধরে দিয়ে করে দিয়ে আসবা, তারপরে কিছু মার্কস পাবা। কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া তো ভালো। ধরো যে 3 মার্কস ছিল, তোমাকে 1 দিল বা 2 দিল, যা পাইছো এটাই বোনাস, আর যদি না লেখো তাহলে 0 কেন তুমি নিয়ে আসবা।
তাহলে খেয়াল করে দেখো এই স্বাধীনতার মাত্রাটা কিভাবে বের করতে হয় তার জন্য আমি ছোট্ট একটা সূত্র শিখাচ্ছি। স্বাধীনতার মাত্রা নির্ণয় করার জন্য সূত্র F = 3a - b। আমি আবারও বলছি, এই 3a - b দিয়ে চাইলেও সবগুলো গ্যাসের স্বাধীনতার মাত্রা বের হবে না। যেগুলো বের হবে সেগুলো কপাল গুনে বের হবে। কেন বের হবে আমি এটা নিজেও জানি না। তাহলে এবার এখান থেকে খেয়াল করে দেখো, এইখানে 3a - b টা যে লিখলাম, এই 3a কি আর b কি? একটু স্বাধীনতার মাত্রা। এ হলো এখানে ধরো যে অক্সিজেন গ্যাস, এই অক্সিজেন গ্যাসের একটা অণুতে কতগুলো পরমাণু আছে সেই পরমাণুর সংখ্যা হচ্ছে এ। আর বিটা কি? এখানকে বিটা হচ্ছে অক্সিজেন গ্যাসের যে পরমাণুগুলো আছে তাদের মধ্যে সম্পর্কের সংখ্যা। সম্পর্কের সংখ্যা কি? ধরো একটা অক্সিজেন এখানে আছে, একটা অক্সিজেন গ্যাসের মধ্যে অক্সিজেন গুলো এইভাবে একটা বন্ড আকারে থাকে, তার মানে একটা সরল রৈখিক বন্ধন আছে তাদের মধ্যে। এই যে বন্ধন সংখ্যা কয়টা? একটা। আসলে বন্ধন সংখ্যা বলতে কি সম্পর্কের সংখ্যার কথা বলছি। বন্ধন এখানে দুইটা কিন্তু সম্পর্ক একটা। কেমন সম্পর্ক? সরল রৈখিক সম্পর্ক। তার মানে এখানে বি এর মান কত? বি এর মান হচ্ছে 1। অক্সিজেন গ্যাসের জন্য বি এর মান হলো 1। আর এ এর মান কত? যেহেতু অক্সিজেন গ্যাসের একটা অণুর মধ্যে দুইটা পরমাণু আছে তার মানে এ এর মান হচ্ছে 2। 2 × 3, তার মানে এফ এর মান আমরা এখান থেকে পেলাম 6 - 1 = হচ্ছে 5। অক্সিজেন গ্যাসের আসলেও স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। পাশাপাশি অক্সিজেনের সাথে দ্বিপরমাণু যে মৌলিক গ্যাসগুলো আছে, যেমন নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, এগুলোরও স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। তাহলে আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলোর স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। মনোযোগ দিয়ে শোনো, এটা মনে রাখতে হবে। যদি গতিশক্তি নির্ণয় করতে বলে অক্সিজেন গ্যাস যদি থাকে তাহলে সেখানে হবে 5/2 kT অথবা 5/2 nRT। এখানে আমরা লিখছি, এখানে বসাই দিব জাস্ট অক্সিজেন গ্যাসের জন্য 5/2 nRT অথবা 5/2 kT। ঠিক আছে? তাহলে আমাদের অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাসের জন্য জানলাম। ধরো যে এইবার আমাদের একটা গ্যাস আছে, সেটা হলো ওজোন গ্যাস, O3। ওজোন গ্যাসের স্ট্রাকচার যদি তোমরা জানো তাহলে খেয়াল করে দেখবা যে ওজোন গ্যাসে এরকম থাকে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এই যে 3টা অক্সিজেন। বন্ধনগুলো থাকে এভাবে, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে না, সরি, বন্ধনগুলো এভাবেই থাকে। অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাসের পরমাণুর সংখ্যা হচ্ছে 3। অক্সিজেন না, সরি, ওজোন গ্যাস। ওজোন গ্যাসের পরমাণুর সংখ্যা হলো 3। তার মানে এ এর মান কত? এ এর মান হচ্ছে 3। এই যে 3টা পরমাণু আছে, আর রিলেশন কয়টা? এখানে এ এ এ এভাবে ডিনোট করতেছি। এইটা হচ্ছে বি, এটা হলো বি, এটা হলো বি। তার মানে বি এর মানও হচ্ছে এখানে 3। বি এর মান কত? 3। আর মাইনাস এখানে দিব হলো 3। এই যে একটা রিলেশন, দুইটা রিলেশন, 3টা রিলেশন। কিন্তু যখন অক্সিজেনের কথা বলছিলাম এখানে অক্সিজেন, তখন এখানে একটা রিলেশনই ছিল, শুধু সরল রৈখিক একটা রিলেশন। ওই জন্য ওখানে 1 মাইনাস হয়ে গেছিল। এখানে মাইনাস কত হবে? 3 মাইনাস। তাহলে এখানে স্বাধীনতার মাত্রা হবে 3 × 9 - 3 = 6। এই যে ওজোন গ্যাস O3 এর স্বাধীনতার মাত্রা হলো 6। এগুলো একটু মনোযোগ দিতে হবে। এরপরে কিছু কিছু গ্যাস পরীক্ষায় এসে থাকে প্রায়, সেটা হচ্ছে তোমাদের যেমন মিথেন গ্যাস। মিথেন গ্যাসের স্বাধীনতার মাত্রা, এটা ম্যাক্সিমাম বইয়ে লেখা আছে হচ্ছে 6। মুখস্থ রাখবা যে 6, স্বাধীনতার মাত্রা 6। মিথেন গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা 6। এই যে কতগুলো গ্যাসের কথা বললাম এগুলো মনে রাখবা। আর একটা বিষয়, তাহলে স্বাধীনতার মাত্রা 3 কোনটা? তুমি দেখো নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এরপরে হচ্ছে জেনন, এরপরে হচ্ছে রেডন, এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলা, এগুলার জন্য স্বাধীনতার মাত্রা কত? এগুলো আসলে একটা মিলে একটাই অণু গঠন করে। তার মানে একটা পরমাণু দিয়ে একটা অণু গঠিত হয়, এখানে কোনো মানে বন্ধন টন্ধন বা কোনো সম্পর্ক থাকে না। সম্পর্কের মান হলো 0, অর্থাৎ বি এর মান 0। আমি যদি ফর্মুলার দিকে যাই তাহলে 3a, এ কয়টা? এ এর মান একটা, তাহলে 3 × 1 মাইনাস সম্পর্ক তো নাই, সম্পর্কের সংখ্যা 0, তার মানে 3 × 1 = 3। এটা হলো স্বাধীনতার মাত্রা কোন গ্যাসের? নিষ্ক্রিয় গ্যাসগুলার, যেগুলো 1 পরমাণু গ্যাস। এই 1 পরমাণু গ্যাসগুলোর স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। আশা করছি বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে স্বাধীনতার মাত্রা নিয়ে, এগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। এরপরেও যদি এই বছর একটু উল্টাপাল্টা ঘুরিয়ে পিছিয়ে দিতে চায় তাহলে কিছু করার নাই স্যার, কপালের উপর ছেড়ে দিবা। কি করে দিয়ে আসবা? স্বাধীনতার মাত্রা বসাই দিয়ে আসবা 3/2 nRT, কিছু পাইলেও পাইতে পারো। তাহলে এবার আমরা স্বাধীনতার মাত্রা ক্লিয়ার হয়ে গেলাম মোটামুটি। যতটুকু পড়াইছি এর চাইতে বেশি পড়ানোর সুযোগ আর আমার নাই। তার মানে তুমি ভাবে এতটুকু পড়লে ইনশাল্লাহ তুমি কভার করতে পারবা। এবার যে গতিশক্তি পড়লাম, এরপরে কিছু ছোট ছোট সূত্র আছে, যেমন গড় বেগের সূত্র আছে, এগুলো সংজ্ঞা পড়ে যাবা। গড় বেগ, এরপর হচ্ছে
বর্গবেগ, গড় বর্গবেগ, গড় বর্গবেগ। এরপরে হচ্ছে মূল গড় বর্গবেগ, মূল গড় বর্গ বেগ। এগুলো একটু পড়ে যেতে হবে। গড় বেগ কাকে বলা হয়? কোনো একটি গ্যাসের অণুগুলোর বেগের গাণিতিক গড়কে বলা হয় গড় বর্গবেগ, মানে গড় বেগ। এরপরে গড় বর্গবেগ কাকে বলা হয়? অণুগুলোর বেগের বর্গের গড় মানকে বলা হয় গড় বর্গবেগ। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট সংজ্ঞা হচ্ছে মূল গড় বর্গবেগ। মূলের ইংলিশ হচ্ছে রুট, রুট গড়ের ইংলিশ হচ্ছে মিন। এরপরে বর্গ হচ্ছে স্কয়ার, SQUARE স্কয়ার। এরপর হচ্ছে ভেলোসিটি। তার মানে কিছু কিছু জায়গায় লেখা থাকবে হচ্ছে RMS ভ্যালু, RMS ভেলোসিটি। তার মানে এটাকে বলা হয় RMS ভেলোসিটি, বাংলায় বলা হয় মূল গড় বর্গবেগ। কিছু কিছু বইয়ে লেখা আছে গড় বর্গবেগের বর্গমূল। তো গড় বর্গবেগের বর্গমূল বললে একটু কথাটা মানে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে আমি ইংলিশে যেভাবে আছে বাংলা সেভাবেই বলতেছি, রুট মিন স্কয়ার ভেলোসিটি। এটাকে আমরা প্রকাশ করে থাকি হচ্ছে CRMS ভ্যালু, CRMS। এই CRMS এর একটা সূত্র আছে, আগে সংজ্ঞাটা বলে দিচ্ছি। CRMS কাকে বলে বা মূল গড় বর্গবেগ কাকে বলে? কোনো গ্যাসের আগে কি করতে হবে? গ্যাসের বর্গ করতে হবে, বেগের বর্গ। বেগের বর্গ করার পরে গড় করতে হবে। কি করতে হবে? আগে বর্গ করতে হবে। ধরো যে এখানে C1 একটা অণুর বেগ, তার মানে এটার বর্গ করলাম। C2 আর একটার বেগ, C3 আর একটার বেগ, এভাবে n সংখ্যক অণু যদি থাকে তাহলে CN স্কয়ার। কি করছি? বেগের বর্গের যোগফল করেছি। যদি অণুর সংখ্যা n হয়, এই n দিয়ে ভাগ দিলাম, কি পেলাম? n দিয়ে ভাগ দিলে গড় বর্গ বেগ পেলাম। এবার যদি এইটার আমি স্কয়ার রুট করি তাহলে যেইটা জিনিস পাবো সেটা হচ্ছে RMS। সংজ্ঞাটা তাহলে কি হবে? কোনো গ্যাসের বর্গ বেগের গড় মানের বর্গমূলকে বলা হয় মূল গড় বর্গবেগ। তারপরেও আবার একটু দেখবা, দেখে মুখস্থ করে তারপরে যে উল্টো পাল্টা আবার লিখে আসিও না, খুবই সেন্সিটিভ বিষয়, পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। আবারও বলছি, আজকে যা পড়াচ্ছি একান্তই পরীক্ষায় আসার মতো জিনিসগুলো, উল্টাপাল্টা অপ্রয়োজনীয় জিনিস স্কিপ করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়। তাহলে মূল গড় বর্গবেগ গেল। এই মূল গড় বর্গবেগ নির্ণয় করার একটা ফর্মুলা আছে, CRMS। এটা ইকুয়াল টু স্কয়ার রুট অফ 3RT ডিভাইডেড বাই ক্যাপিটাল M। সূত্রগুলো একটু ঝালাই করাচ্ছি জাস্ট, কিভাবে আসছে এটা দেখানোর সুযোগ এখন নাই, হাতে অল্প সময়, তোমাদেরও দেখার সুযোগ নাই, আমারও দেখানোর সুযোগ নাই। CRMS ভ্যালু 3RT ডিভাইডেড বাই M। আমরা পরিচয়গুলো জানি, এখানে আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এখানকার টি হচ্ছে পরম তাপমাত্রা অর্থাৎ ক্যালভিন স্কেলে তাপমাত্রা। যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় ক্যালভিন স্কেল হচ্ছে 273 ক্যালভিন। যদি 15 ডিগ্রি সেলসিয়াস হয় 15 এর সাথে 273 যোগ করে যা হবে তত ক্যালভিন। তার মানে ওই তাপমাত্রায় মূল গড় বর্গবেগ নির্ণয় করার জন্য যে সূত্রটা সেটা এটা আমাদেরকে ইউজ করতে হবে। আর একটা বিষয় এখানে হচ্ছে এম হচ্ছে কোনো গ্যাসের আণবিক ভর। আমরা জানি গ্যাসগুলো যেগুলো পরিচিত গ্যাস তার আণবিক ভর কত, এটা মোটামুটি জানি। অক্সিজেনের ক্ষেত্রে 32, নাইট্রোজেনের ক্ষেত্রে 28, এরকম, হাইড্রোজেনের ক্ষেত্রে 2। এগুলো মনে রাখবা। মূল গড় বর্গবেগ নির্ণয় করার সূত্র হচ্ছে এইটা। এরপরে আমরা এখন যাব এই চ্যাপ্টারের সবচাইতে আলোচিত বিষয়, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেটা না পড়লে তোমার পরীক্ষার হলে যাওয়ার কোনো সুযোগই নাই। সেইটা হচ্ছে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। দেখো যা যা পড়াচ্ছি, আবারও বলছি, কোনো উল্টা পাল্টা অপ্রয়োজনীয় জিনিস পড়াচ্ছি না, দেখে যাবা, পরীক্ষায় কমন পাবা। আর যদি দেখে না যাও তাহলে কিছু করার নাই। শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্কের সংজ্ঞাটা আমি দুই ভাবে দিব, একটা চড়াই সংজ্ঞা, একটা বাস্তব সংজ্ঞা। চড়াই সংজ্ঞা কাদের জন্য? যারা অল্প সময়ে প্লাস পেতে চাও তাদের জন্য, আর যারা বুঝে বুঝে প্লাস পেতে চাও তাদের জন্য বড় সংখ্যাটা দিব। শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক কাকে বলে এই নিয়ে শিশিরাঙ্কের উপর আরেকটা লেকচার আছে, তোমরা দেখে নিবে, একটা রেকর্ড লেকচার আছে, যদি সময় হয় সেখান থেকে দেখে নিবা, সময় যদি না হয় কমপক্ষে এখন যা বলছি সেটা দেখলেও চলবে। শিশিরাঙ্ক কাকে বলে? শিশিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কোন স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দিয়েই সেই স্থানটি সম্পৃক্ত হয়। ধরো যে আমাদের এখন আমি যে রুমে ক্লাস নিচ্ছি সেই রুমে শিশির, এইটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে শিশিরাঙ্ক। এখনকার রুমের তাপমাত্রা ধরো হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। খুব মনোযোগ দাও, হালকা করে একটু বোঝাচ্ছি। বর্তমান রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। এই রুমের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা ধরো হচ্ছে 10 কেজি। তার মানে 10 কেজি জলীয় বাষ্প যদি এই রুমে আমি দিয়ে দেই তাহলে এই রুমটা সম্পৃক্ত হবে। তার মানে এই রুমে আর কোনো জলীয় বাষ্প ধারণ করবে না। তাহলে
এই 10 কেজির কম যদি জলীয় বাষ্প হয় তখন কি হবে? অসম্পৃক্ত হবে। তার মানে আরো জলীয় বাষ্প ধারণ করার একটা ক্ষমতা সেখানে থেকেই যায়। ধরো যে 7 কেজি জলীয় বাষ্প বর্তমানে আছে। সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত মানে যে কোনো স্থানে যতটুকু ধারণ ক্ষমতা ঠিক ততটুকুই ধরে ফেলেছে, এটাকে বলা হয় সম্পৃক্ত। তো এর চাইতে কম হলেই অসম্পৃক্ত, শর্টকাটে বুঝাচ্ছি। তাহলে এই যে 7 কেজি জলীয় বাষ্প বর্তমানে যে এখানে আছে, এই রুমটাকে সম্পৃক্ত করতে পারি কিভাবে? 7 কেজির জায়গায় যদি আরো 3 কেজি জলীয় বাষ্প আমি যোগ করে দেই, তাহলে এই রুমটা সম্পৃক্ত হবে। তার মানে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় দিলে রুমটা সম্পৃক্ত হবে। এই রুমটাকে সম্পৃক্ত করার আরো একটা উপায় আছে। সেই উপায়টা কি? এই রুমের তাপমাত্রাটাকে কমানো। ধরো যে এই রুমে বর্তমান আছে হলো 7 কেজি, আর ধারণ ক্ষমতা হলো 10 কেজি। তাহলে 7 কেজি আমি জলীয় বাষ্পের পরিমাণ এবার বাড়াচ্ছি না, বাড়াইলেও সম্পৃক্ত হবে কিন্তু বাড়াচ্ছি না। কি করতেছি? এবার টেম্পারেচার এখানকার কমাচ্ছি। এখানকার টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার যদি কমাইতে হবে, এমন একটা টেম্পারেচার যাবে যেই টেম্পারেচার এখানে যে 7 কেজি ছিল, ওই 7 কেজি দিয়েই এইটা সম্পৃক্ত হয়ে যাবে। এই টেম্পারেচারটাকে আমি বলতেছি শিশিরাঙ্ক। তার মানে বর্তমানে উপস্থিত শিশিরাঙ্ক ছিল 7 কেজি, এই 7 কেজি দিয়েই সম্পৃক্ত হচ্ছে যে তাপমাত্রা, তাকে আমরা বলতেছি শিশিরাঙ্ক। ক্লিয়ার কিনা? তার মানে শিশিরাঙ্কের সংজ্ঞাটা আবারও বলছি, কোন স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দিয়েই যে তাপমাত্রায় ওই স্থানটি সম্পৃক্ত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক। আশা করছি বুঝতে পেরেছো। এটা হচ্ছে ভালো সংখ্যা। এরপর হচ্ছে চোরাই সংখ্যা। চোরাই সংখ্যাটা কি? যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে। কিছু না পারলে এটা লিখে দিয়ে আসবা, করুণা করে হলেও 1 দিবে, আর যদি না লেখো কিছুই তাহলে তো 0। তাহলে কি লিখবা? যে তাপমাত্রায় কোন স্থানে শিশির জমতে শুরু করে সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। আমি কিন্তু সাজেস্ট করতেছি না এটা লেখার, প্রথমে যেটা বলছি সেইটাই লেখার চেষ্টা করবা। যদি একান্তই মনে না থাকে তাহলে চোরাই বুদ্ধিগুলো শিখাচ্ছি, যাতে তুমি একদম অ্যান্সার না করে পরীক্ষার হল থেকে বের হতে না হয়। এই কারণে আমি তোমাকে চোরাই বুদ্ধিগুলোও শিখাচ্ছি। চোরাই বুদ্ধি কি? সুটকা ফুটকা বুদ্ধি, এগুলো কাজে লাগে পরীক্ষার জন্য। তাহলে আমরা পড়লাম হচ্ছে শিশিরাঙ্ক। কি বললাম? শিশিরাঙ্ক। এবার আমরা পড়বো হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা ইংলিশে বলা হয় রিলেটিভ হিউমিডিটি। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আর্দ্র মানে হচ্ছে ভেজা। ভেজা মানে কি? পানি দিয়ে ভেজা। সহজ কথা, জলীয় বাষ্প। কোন স্থানের বাতাসে সবসময় জলীয় বাষ্প থাকে। ধরো যে ওই যে আবার আগের এক্সাম্পলটার কথা যাচ্ছি, এই স্থানটাকে সম্পৃক্ত করতে 10 কেজি প্রয়োজন। এই স্থানে বর্তমানে আছে 7 কেজি। এই স্থানের তাপমাত্রা, রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো এই স্থানকে যদি 7 কেজি দিয়েই সম্পৃক্ত করতে যাই, 15 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে সম্পৃক্ত হয়, তার মানে এইটাকে বলতেছি শিশিরাঙ্ক। এখন খেয়াল করে দেখো, আপেক্ষিক আর্দ্রতা, এই আরটা হলো কোন স্থানের বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমানে আছে সেটা হলো উপরে হবে বর্তমান উপস্থিত জলীয় বাষ্প। খেয়াল করে শোনো, বর্তমানে উপস্থিত জলীয় বাষ্প, কোন স্থানের বাতাসে বর্তমান কতটুকু জলীয় বাষ্প আছে সেইটা হবে উপরে, আর নিচে হবে এই স্থানটাকে সম্পৃক্ত করতে কতটুকু প্রয়োজন। মানে তাপমাত্রাটাকে ঠিক রাখবো। কোন তাপমাত্রা? এই যে এই তাপমাত্রাটাকে, মানে ওই স্থানের তাপমাত্রায়, অর্থাৎ বাতাসের তাপমাত্রায় স্থানটাকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্প। শর্টকাটে লিখতেছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্প। খেয়াল করে দেখো, আমাদের এই রুমটার মধ্যে বর্তমান জলীয় বাষ্প আছে 7 কেজি, তার মানে 7, আর দরকার কত সম্পৃক্ত করতে? 10 ডিভাইডেড বাই 10। এটাকে বলতেছি আপেক্ষিক আর্দ্রতা। যদি 100% দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেই, তাহলে রেজাল্টটা পাবো হচ্ছে পার্সেন্টেজে। ক্লিয়ার কিনা? মানে কতটুকু বর্তমানে আছে সেটা ডিভাইডেড বাই ওই একই তাপমাত্রায় সম্পৃক্ত করতে কতটুকু প্রয়োজন সেইটা। এই দুইটার অনুপাতকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাটা আশা করছি বুঝতে পেরেছো। আবারও বলছি, একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প এবং ওই তাপমাত্রায় স্থানটিকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের যে অনুপাত, সেইটাকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। ক্লিয়ার? তাহলে আপেক্ষিক আর্দ্রতা আমরা বুঝলাম। এই আপেক্ষিক আর্দ্রতাকে শুধু জলীয় বাষ্পের পরিমাণ দিয়ে ছাড়াও
চাপ দিয়েও বলা যায়। একটা জিনিস মাথার মধ্যে সবসময় রাখবা, জলীয় বাষ্পের চাপ এইটা সরাসরি প্রপোর্শনাল হচ্ছে জলীয় বাষ্পের ভর। জলীয় বাষ্পের ভর তার মানে জলীয় বাষ্পের চাপ তখনই বেশি হবে যখন জলীয় বাষ্পের পরিমাণটা বেশি হবে। খেয়াল করে দেখো, এই যে নিচে জলীয় বাষ্প সম্পৃক্ত করতে প্রয়োজন 10 কেজি, আর উপরে বর্তমানে আছে কতটুকু, সেইটা বর্তমানে আছে কম, তাহলে কম জলীয় বাষ্পের চাপও হবে কম, বেশি জলীয় বাষ্পের চাপও হবে বেশি। সেম ইকুয়েশনটাকে আমি চাইলে এভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে ওই যে বর্তমান উপস্থিত জলীয় বাষ্পের চাপ, বর্তমানে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই স্থানটিকে সম্পৃক্ত করতে কোন তাপমাত্রায়, এখন যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রা মানে রুম টেম্পারেচারে, এই তাপমাত্রায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। ঠিক আছে, তার মানে চাপ দিয়েও বলা যাবে এবং ভর দিয়েও বলা যাবে। এখন মজার বিষয় হচ্ছে, একটু মনোযোগ দিতে হবে, বর্তমানে কোন স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ এইটা আর শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ এই দুইটার মান একই। কেমনে একই এইটা একটু খেয়াল করে দেখো। শিশিরাঙ্ক কাকে বলে বলছিলাম, যে তাপমাত্রায় এই 7 কেজি দিয়েই এই স্থানটা সম্পৃক্ত হবে, সেই তাপমাত্রাটাকে আমি বলছি শিশিরাঙ্ক। তাহলে বলতো শিশিরাঙ্কে কি জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে না কমছে? কিছুই হয় নাই, ওই 7 কেজি ছিল, এখনো 7 কেজি আছে, তার মানে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও 7 কেজি আছে। এই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ যেটা ছিল এখনো সেইটাই আছে, কোন তাপমাত্রায়? 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিন্তু মজার বিষয় হচ্ছে এখন 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা সম্পৃক্ত হয়ে গেছে, এই কারণে এবার বলতেছি আমি সম্পৃক্ত চাপ। তার মানে কোন স্থানের বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের চাপ আর শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ এই দুইটার মান সেম। ক্লিয়ার? তার মানে এই যে উপরের জিনিসটা বর্তমানে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, এটাকে আমি লিখতে পারি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে এখানে লিখতেছি আবার, আচ্ছা এটা আমি মুছে দিয়ে লিখি, সময় নষ্ট করতে চাচ্ছি না, এখানে জাস্ট লিখতেছি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই, এইটা হচ্ছে বাতাসের তাপমাত্রা। কিসের তাপমাত্রায়? বাতাসের তাপমাত্রায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। এটাকে যদি 100% দিয়ে গুণ করে দেয়া হয় তাহলে রেজাল্ট আসবে পার্সেন্টেজে, গুণ যদি না করা হয় তাহলে আসবে দশমিকে কিংবা ভগ্নাংশে। তাহলে আমরা এবার খেয়াল করে দেখি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এইটাকে আসলে কি দিয়ে প্রকাশ করা হয়? এটাকে ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করা হয়। একটু আগে ছোট হাতের এফ কে বুঝিয়েছিলাম, মানে বুঝাইতে চাইছিলাম, সেটা ছিল হচ্ছে স্বাধীনতার মাত্রা। ওই ছোট হাতের এফ আর এই ছোট হাতের এফ যদি দেখতে একই মনে হয় কিন্তু জিনিসটা এক জিনিস নয়। এটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর আগেরটা ছিল স্বাধীনতার মাত্রা, দেখতে একই রকম কিন্তু জিনিসটা আলাদা। ডিভাইডেড বাই বাতাসের তাপমাত্রা স্থানটিকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ, এটাকে বড় হাতের এফ দিয়ে প্রকাশ করলাম। ছোট এফ ডিভাইডেড বাই বড় এফ গুণন 100%, এইটাকে আমরা প্রকাশ করতে থাকি, মানে প্রকাশ করে থাকি হচ্ছে আর দিয়ে, যেটাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা অথবা রিলেটিভ হিউমিডিটি। আশা করছি এই সূত্রটি তোমরা বুঝতে পেরেছো। আর ইকুয়াল টু ছোট এফ ডিভাইডেড বাই বড় এফ। আমি অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয় এই চ্যাপ্টারের থিওরিগুলো আলোচনা করার চেষ্টা করেছি। এখন আমি এই থিওরিগুলো রিলেটেড কিছু প্রশ্ন সমাধান করব, তোমরা সাথে থাকো, দেখো কিভাবে তোমরা প্রশ্নগুলো সমাধান করবা। কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে, সূত্রগুলো একদম ছোটস্থ। যারা এতদিন পড়ো নাই, মনে করছো আজকেই এক রাতে পড়েই কোপ দিতে চাবা, তাদের জন্য এই ক্লাস। এক রাতে পড়েই তুমি এই যে কোপ দিতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে আর ইকুয়াল টু ছোট এফ ডিভাইডেড বড় এফ ইনটু 100%। এই যে সৃজনশীল, সমস্যা নাই, লাইভ চলছে।
আচ্ছা, আপনি কথা বলেন। শোনো, স্যার কিন্তু আছে, স্যার যায় নাই। স্যার ওই যে তোমাদের এখন বোর্ড কোশ্চেন সলভ করাবে, তো তাই আর কি প্রশ্ন সিলেক্ট করে রাখছে, সেটা এখন বের করছে আর কি। তবে স্যার যখন ক্লাসে এখন যেই প্রশ্নগুলো করাবে, যারা জাকির হোসেন বিল্লাল টাইপ স্টুডেন্ট আছো, তারা শুধু এই প্রশ্ন করলেই হবে। আর যারা সামাদ বিল্লাল মজিবরের মতো আছো, তারা একদম ফুল ক্লাস মনোযোগে করলে একদম 100তে 100 পাবা। হ্যাঁ, শুধু ক্লাসগুলো করলেই হবে না, খাতায় লিখতে হবে, আর হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আগায় যাবে। ঠিক আছে, রেডি স্যার? উদ্দীপক তোমাদের কাছে তো বই আছে, উদ্দীপক লেখার দরকার আছে। সবচেয়ে ভালো হয় স্যার এখানে। হ্যাঁ, তোমরা বলো। বই তো আছে, হ্যাঁ, তোমাদের কাছে যদি বই আছে তাহলে হচ্ছে ওই 11 তুমি হচ্ছে বোর্ডের নাম বলে দাও, ওরা বই বের করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের কিছু বোর্ড কোশ্চেন সলভ করাবো, অর্থাৎ সিকিউ প্রশ্ন সলভ করাবো। শুধু বোর্ড কোশ্চেন না, বোর্ডের বাইরেও যদি থাকে সেগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমি যেটা সলভ করাবো সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023। খেয়াল করে দেখো, দিনাজপুর বোর্ড 2023। তোমরা যারা এখানে উপস্থিত আছো তারা বের করো, প্রশ্নটা বের করো। আমি উদ্দীপকটা না লিখলেও উদ্দীপকটা এমন ভাবে বলার চেষ্টা করবো, একটু মনোযোগ দিলেই দেখবো যে উদ্দীপকটা লেখা হয়ে গেছে। দিনাজপুর বোর্ড 2023। মার্কারে তো কালিও শেষ। আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে যে উদ্দীপকটা দেওয়া ছিল সেটা হচ্ছে এরকম, যে পদার্থবিজ্ঞান গবেষণাগারে একজন শিক্ষার্থী একটা গ্যাস নিয়ে কিছু কাজকাম করতেছিল। তো সেই গ্যাসটার নাম হচ্ছে অক্সিজেন গ্যাস। সে যে পরিমাণ গ্যাসটা নিয়েছিল সেটা হচ্ছে 4 গ্রাম অক্সিজেন গ্যাস নিয়েছিল। একটু মনোযোগী হও, যে পদার্থবিজ্ঞান গবেষণাগারে 4 গ্রাম অক্সিজেন গ্যাস নিয়েছিল, যেই অক্সিজেন গ্যাসটার আয়তন ছিল হচ্ছে 6.2 × 10⁻⁻7 কিউবিক মিটার। তার মানে এইটা ছিল তার আয়তন। এটাকে আমি V1 দিয়ে প্রকাশ করতেছি, V1। আর এইটা হচ্ছে ভর, অক্সিজেন গ্যাসটার ভর, যেই ভরটাকে আমি প্রকাশ করতে চাচ্ছি হচ্ছে স্মল m দিয়ে। এরপরে এখানে যে প্রশ্নটা আছে সেখানে বলেছিল যে এই গ্যাসের চাপ ছিল 0.62 মিটার পারদ-চাপ। খেয়াল করে দেখবা, 0.62 মিটার পারদ-চাপ, এবং এইটার তাপমাত্রাটা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এত আয়তনের এত কেজি অক্সিজেন গ্যাস এর এত চাপ এবং এত তাপমাত্রায় ছিল। সেখান থেকে এই অক্সিজেন গ্যাসকে এসটিপিতে কনভার্ট করেছে। কিসে কনভার্ট করেছে? এসটিপিতে রূপান্তর করলো। তার মানে পূর্বের তাপমাত্রা ছিল হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, আর এসটিপিতে রূপান্তর করলে বর্তমান তাপমাত্রা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে পূর্বেরটাকে যদি আমি T1 ধরি, বর্তমানটাকে আমি ধরবো হচ্ছে T2। ক্লিয়ার? এরপরে এসটিপিতে চাপ কত আমরা সবাই জানি। এসটিপিতে চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদ-চাপ, অথবা 760 মিলিমিটার পারদ-চাপ, অথবা 1 অ্যাটমসফিয়ার বাতাসের চাপ, অথবা 101/325 প্যাসকেল, অথবা 101/325 নিউটন পার স্কয়ার 6 মিটার পারদ-চাপ। এই যে আমাদের এখানে আসলে কাজে লাগবে এইটা। কেন এইটা কাজে লাগবে? এককটা হচ্ছে মিটার পারদ-চাপ, এখানেও ছিল মিটার পারদ-চাপ। তার মানে এগুলো হচ্ছে আমাদের P2 এর মান। এখান থেকে আমি নিব এইটা। তাহলে প্রথমগুলো আমি মুছে দিতে পারি এখন। খেয়াল করে দেখো উদ্দীপকটা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি যে প্রশ্নটা সলভ করাবো সেটা হচ্ছে, প্রশ্নটা হলো অক্সিজেন গ্যাসের প্রাথমিক অবস্থায় গতিশক্তি কত, মানে উদ্দীপকের গ্যাসটার।
প্রাথমিক অবস্থায় এইটার গতিশক্তি কত, গতিশক্তি মানে মোট গতিশক্তি আর কি, মোট গতিশক্তি কত সেইটা নির্ণয় করতে হবে। তাহলে ঘ নম্বর প্রশ্নটা একটু পরে লিখছি। তাহলে এবার এখান থেকে খেয়াল করে দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে। প্রাথমিক অবস্থায় যা দেওয়া আছে সেগুলো লিখলেই হবে আপাতত। এখানে প্রাথমিক অবস্থায় তাপমাত্রা T1 এটা ছিল হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে কনভার্ট করতে হবে। কত হবে? 27 যোগ 273 সমান 300 কেলভিন। ক্যালকুলেশনটা তোমরা একটু দেখবে, আমি মুখে মুখে করতেছি তো ভুল হইতেও পারে, ভুল হওয়াটা কোনো বিষয় না, মেইন বিষয় হচ্ছে এই যে এতটুকু। তাহলে 27 যোগ 273 সমান 200 কেলভিন, সরি 300 কেলভিন। এরপরে এখানকার চাপ, পূর্বের চাপ কত ছিল? 0.62, তার মানে P1 এটা ছিল 0.62। আমাদের কাজে লাগুক আর না লাগুক আমরা লিখে রাখতেছি আর কি, 0.62 মিটার পারদ চাপ। ঠিক আছে। এরপরে এখানে আমাদের এখানে অক্সিজেনের ভরটা দেওয়া ছিল স্মল m, যেটাকে আমরা প্রকাশ করতে চাচ্ছি ভর হিসাবে। মজার বিষয় হচ্ছে তোমরা কেমিস্ট্রির মধ্যে এই আদর্শ গ্যাসের চাপটার একটা ছিল, সেখানেও এই ভরটাকে তোমরা দেখেছিলা, সেই ভরটাকে তোমরা প্রকাশ করেছিল হচ্ছে ডব্লিউ দিয়ে। ডব্লিউ দিয়ে প্রকাশ করলেও কোনো সমস্যা নাই, ডব্লিউ যা এখানকার স্মল এমটাও তা, কোনো ভয় পাওয়ার কিছু নাই। ডব্লিউ আসলে কেমিস্ট্রি ওরা বেশি বুঝে তো এই কারণে এটাকে ডব্লিউ দিয়ে প্রকাশ করছে। ডব্লিউ এর পুরো রূপটা হচ্ছে ওয়েট, ওয়েট মানে ওজন, আমরা আসলে আসল জিনিসটা দিই ম্যাস, ম্যাস মানে হচ্ছে ভর। তার মানে এই স্মল এমটা লেখাটাই হচ্ছে বেশি শুদ্ধ, কিন্তু তুমি পণ্ডিত যদি ডব্লিউ দিতে চাও কোনো সমস্যা নাই, দাও। তার মানে এম হচ্ছে এখানকার অক্সিজেনের ভর। এরপরে আমরা জানি যেহেতু প্রাথমিক অবস্থায় গতিশক্তি নির্ণয় করতে হবে, একটু আগে তোমাদের থিওরিটুকু আমি পড়ানোর চেষ্টা করলাম, সেখানে মোট গতিশক্তি নির্ণয় করার জন্য একটা ফর্মুলা শিখেছিলাম, কি ছিল? E = F / 2 × nRT। মনে পড়ে কিনা দেখো, এখানে nRT, টিটা জাস্ট হবে T1, কারণ প্রাথমিক অবস্থায় বলছে T1। এখন আমাদের এখানে n এর মান দরকার, r এর মান সবার মুখস্থ রাখতে হবে, প্রশ্নে দিক আর না দিক হয়ে ম্যাক্সিমাম সময় দেওয়া থাকবে, ভয় পাওয়ার কিছু নাই, তারপরেও আমাদের মুখস্থ রাখতে হবে। আর এর মান হচ্ছে 8.314, একক হচ্ছে জুল পার মোল কেলভিন। ঠিক আছে। এবার আমি এই মানগুলো বসাবো, এই মানগুলোর মধ্যে আমাদের এখানে আর এর মান দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে, এইটার মান নাই, এইটার মান আমি এখন বের করতেছি। মনে রাখবা মোল সংখ্যা নির্ণয় করার একটা সূত্র আছে, মোল সংখ্যা নির্ণয় করার সূত্র n = ওই যে ছোট হাতের m ডিভাইডেড বাই বড় হাতের m। যারা পণ্ডিত তারা লিখবা W/m, কোনো সমস্যা নাই। মেইন কথা হচ্ছে এখানে হবে 4 ডিভাইডেড বাই আণবিক ভর হচ্ছে 32, অক্সিজেনের আণবিক ভর 32। ক্যালকুলেশন করলে এখান থেকে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 0.125, তার মানে এখানে n এর মান হচ্ছে 0.125। তুমি চাইলে কেজিতেও নিতে পারো, কেজিতে নিলে বেশি পণ্ডিতি করা হবে, কারণ এটাও নিতে হবে কেজিতে, এটাও নিতে হবে কেজিতে, সেম একক হলে নেওয়ার কোনো দরকার নাই। উপরেরটাও ছিল গ্রাম, আর এটা তো আমরা জানি যে 32 গ্রাম 1 মোল অক্সিজেনের আণবিক ভর, তার মানে n এর মান পাইলাম এখান থেকে 0.125। এবার ক্যালকুলেশন করব, আর একটা মান আমাদের বাকি রইলো, কি মান? স্বাধীনতার মাত্রা কত? একটু আগেই বলছি অক্সিজেনের স্বাধীনতার মাত্রা কত? 5। অক্সিজেনের স্বাধীনতার মাত্রা হলো 5, তার মানে 5/2, n এর মান হচ্ছে 0.125, এখানে r এর মান হচ্ছে 8.314, আর T1 এর মান হচ্ছে 300 কেলভিন। যদি ক্যালকুলেশন করো তাহলে খুব সম্ভবত এখানকার মানটা আসবে 779.4 এত জুল। ক্যালকুলেশন আমার ভুল হতে পারে, আবারও বলছি ক্যালকুলেশনটা একটু চেক করে নিবা, ক্যালকুলেশনে ভুল হয় নাই, 779.44, এখানে আরো একটা 4 আছে। তাহলে আশা করছি তোমরা গতিশক্তি নির্ণয় করার ফর্মুলাটা বুঝেছো। এই যে একের ভিতর সব, একটা যদি করো গতিশক্তির সমস্ত প্রশ্ন তোমার সমাধান হয়ে যাবে। প্রসেস এখানে প্রথম হচ্ছে এফ এর মান কত সেটা মানে বসাইতে হবে, বুঝতে হবে। যদি অক্সিজেন গ্যাস থাকে এফ এর মান 5, যদি নাইট্রোজেন গ্যাস থাকে তাহলে 5, হিলিয়াম গ্যাস থাকলে অক্সিজেনের মান হবে 3, তাহলে এইভাবে হিলিয়াম গ্যাস থাকলে স্বাধীনতার মাত্রার মান হবে 3। এভাবে তুমি বসাই দিয়ে মোট গতিশক্তি নির্ণয় করবা। আশা করছি মোট গতিশক্তি নির্ণয় করার প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে তোমাকে আটকানোর মতো কেউ নাই, স্বয়ং ফেরেশতাও আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। এইবার এখানকার ঘ নাম্বার প্রশ্নটার দিকে আমি আগাবো। ঘ নাম্বার প্রশ্নটা কি বলেছে খেয়াল করো। ঘ নাম্বার প্রশ্নটা বলেছে যে এই যে পরীক্ষাটা করলো, এসটিপিতে যে রূপান্তর করলো, করার পরে সেখানে নাসির স্যার একটা মন্তব্য করেছিলেন। কি মন্তব্য করেছিলেন? নাসির স্যার বললেন যে এসটিপিতে রূপান্তর করার পরে এইটার আয়তন এবং মূল গড় বর্গবেগ উভয়ই হ্রাস পেয়েছে। তুমি শুধু নাসির স্যারের মন্তব্যটা সঠিক নাকি বেঠিক সেটা প্রমাণ করে দিবা। এখন নাসির স্যার তো আসলে তোমার শিক্ষক, ভুল করবে না এটাই স্বাভাবিক,
তার মানে তোমাকে প্রথমেই মাথায় রাখতে হবে, স্যারেরা ভুল কথা বলে না। তাহলে প্রথমে তোমাদেরকে মনে রাখতে হবে নাসির স্যার কি বলেছেন। নাসির স্যার বলেছেন যে এইটার আয়তন, ঘ নাম্বার প্রশ্ন খেয়াল করো, আয়তন এবং মূল গড় বর্গবেগ, গড় বর্গবেগ উভয়ই হ্রাস পায়। এইটা নাসির স্যার বলেছিল, উভয়ই হ্রাস পায়। তুমি নাসির স্যারের এই প্রশ্নটা, এই কথাটা সঠিক কিনা এটা যাচাই করতে বলছেন, মানে তোমাকে করতে হবে আর কি। তাহলে আসি, প্রথমে এটার আয়তন ছিল হচ্ছে V1 এত কিউবিক মিটার, এই গ্যাসটার ভর ছিল হচ্ছে 4 গ্রাম। আমি এগুলোকে আলাদা করে এভাবে লিখতেছি, এখানে দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে V1 এর মান 6.2 × 10⁻⁻7 এত কিউবিক মিটার। এখানকার T1 এর মান দেওয়া আছে 300 কেলভিন, 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। P1 এর মান দেওয়া আছে 0.62 মিটার পারদ-চাপ, এগুলো দেওয়া আছে। এখন তোমাদেরকে এসটিপি তে রূপান্তর করার পরে, এসটিপি তে তোমাদেরকে জানতে হবে যে T2, এসটিপির গুলোকে আমি T2 দিয়ে প্রকাশ করছি। তাহলে T2টা হচ্ছে এখানে কত, 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন। P2 এসটিপি তে P2টা কত, 0.76 মিটার পারদ-চাপ। অন্য এককও আছে, অন্য একক কেন নিচ্ছি না, কারণ হচ্ছে এখানে আমাদের মিটার পারদ-চাপ দেওয়া আছে, আমিও এখানে মিটার পারদ-চাপই রাখবো। যদি ওখানে মিলিমিটার পারদ-চাপ থাকতো আমিও নিতাম মিলিমিটার পারদ-চাপ, এখানে অ্যাটমসফিয়ার থাকলে আমিও নিতাম অ্যাটমসফিয়ার, ওখানে যা দেওয়া থাকবে আমি তাই নিব। তাহলে এখানে মিটার পারদ-চাপ, আর আমাদেরকে বের করতে হবে কি, পরের আয়তনটা কত সেইটা বের করতে হবে। একটু আগেই খেয়াল করে দেখো, সর্বপ্রথম যে আলোচনা শুরু করছিলাম সেখানে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের একটা কম্বাইন্ড ফরম্যাট ছিল। ফরম্যাটটা কি ছিল, P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে T2। এইখান থেকে জাস্ট তুমি V2 এর মান বের করবা। V2 এর মান কিভাবে বের করবা, V2 ইকুয়াল টু P1 V1 ডিভাইডেড বাই T1, এখানে এই T2টা গিয়ে গুণ হবে, তার মানে T2 যাবে উপরে আর নিচে আসবে হচ্ছে P2। সবগুলোর মান এখানে দেওয়া আছে, P1 এর মান দেওয়া আছে, V1 এর মান দেওয়া আছে, T2 T1 P2 সবগুলোর মান দেওয়া আছে। যদি তুমি মানটা বসাও তাহলে তুমি এখান থেকে দেখবা যে V2 এর মান আসবে 4.602 × 10⁻⁻7 কিউবিক মিটার, এইটা আসবে V2 এর মান। এইবার খেয়াল করে দেখো, নাসির স্যার যে বলছিল যে পরে আয়তনটা কমবে, নাসির স্যার কি ভুল বলছে? বলছি না, তোমার শিক্ষক ভুল বলতে পারে না। কারণ দেখো খেয়াল করে, প্রথমে যে আয়তনটা ছিল সেটা হলো 6.2 × 10⁻⁻7, এরপর হচ্ছে 4.6 × 10⁻⁻7, এই পাশের পাওয়ার এখানকার পাওয়ার সেম, শুধু সামনের অংশটুকু দেখলেই হয়ে যাচ্ছে। এটা হলো 6, এটা হলো 4, তারপরে পরের আয়তনটা কমেছে। নাসির স্যার ঠিক, নাসির স্যার মন্তব্য করেছিল 2টা। প্রথম মন্তব্য আমরা যাচাই করলাম, ঠিক হলো। এবার দ্বিতীয় মন্তব্যের দিকে আমরা আগাবো। দ্বিতীয় মন্তব্য নাসির স্যার কি করেছিল, বলেছিল যে মূল গড় বর্গবেগ এটাও হ্রাস পায়। এবার তাহলে আমি জানি, বের করি মূল গড় বর্গবেগের সূত্র অনুযায়ী। আমরা একটু আগেই শিখেছি, কি শিখেছি, মূল গড় বর্গবেগ CRMS, এইটার মান নির্ণয় করার সূত্র হচ্ছে √3RT ডিভাইডেড বাই M। আমি যদি প্রথমে প্রাথমিক অবস্থায় মূল গড় বর্গবেগ বের করতে চাই তাহলে এটার নাম দিব 1 মূল গড় বর্গবেগ, এবং তাপমাত্রাটা হচ্ছে প্রাথমিক তাপমাত্রাটা হবে T1, আর আণবিক ভর তো শুরুতেও যা এখনো তা। ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে CRMS এর মান বের করবো আমি। এখান থেকে CRMS বের হবে 3 × 8.314 × 300 কেলভিন ডিভাইডেড বাই M এর মান হচ্ছে 32 গ্রাম। এটাকে কনভার্ট করতে হবে কেজিতে, কারণ তুমি এই মানটা বসাইতো SI মান, কেজিতে যদি কনভার্ট করো 32 × 10⁻³ এইটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে তোমাদের যে রেজাল্ট আসবে, তোমাদেরকে প্রত্যেককেই ক্যালকুলেটর টিপে টিপে ক্যালকুলেশন করতে হবে। আমার হাতে সময় কম, যার কারণে আমি বই দেখে আনসারটা শুধু লিখে দিচ্ছি। 483.56 একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে প্রথম প্রাথমিক অবস্থায় মূল গড় বর্গবেগ। এবার পরে এসটিপি তে রূপান্তর করার পরে মূল গড় বর্গবেগ বের করতে হবে। তাহলে এবার আমরা যাই CRMS 2 তে। খেয়াল করে দেখো, CRMS 2 যদি আমি নির্ণয় করি, দেখা যায়, এটা দেখা যায়। এবার যদি আমি CRMS 2 বের করি তাহলে CRMS 2 এটা ইকুয়াল টু হবে
3RT2 ডিভাইডেড বাই m। তার মানে এখান থেকে খেয়াল করে দেখো 3 গুণন 8.314 গুণন T2 এর মান কত? T2 এর মান হচ্ছে 273 কেলভিন। 273 ডিভাইডেড বাই ক্যাপিটাল M 32 গুণন 10⁻³ ক্যালকুলেশন করলে এখানে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 461.29 মিটার পার সেকেন্ড। এই যে 461.29 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এসটিপি তে রূপান্তর করার পরের মূল গড় বর্গবেগ, আর 483 হচ্ছে আগের মূল গড় বর্গবেগ। আর নাসির স্যার কি বলেছিলেন? নাসির স্যার বলেছিলেন যে আগের মূল গড় বর্গবেগের চাইতে পরেরটা হ্রাস পায়। দেখো 461 বড় নাকি 483 বড়? 483 বড়, মানে পরেরটা কমে গেছে। নাসির স্যার ঠিক নাকি ভুল? তোমরাই বলো। স্যার কখনো ভুল করতে পারে না, তার মানে নাসির স্যার ঠিক কথা বলেছেন। এখন আমরা যে প্রশ্নটা সমাধান করলাম, এই রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। যদি আসে তোমরা ইনশাআল্লাহ পারবা। এখন আমরা আর একটা প্রশ্নের দিকে এগিয়ে যাব। সেম, আবারও আমি প্রশ্নটা লিখবো না, উদ্দীপকটা এমন ভাবে তেলাওয়াত করব যাতে তোমাদের মাথায় ঢুকে যায়। খেয়াল করে দেখো, এবার আমি পড়াচ্ছি হচ্ছে যশোর বোর্ড 2022। যশোর বোর্ড 2022। তোমাদের যাদের কাছে বই আছে এখন বই থেকে দেখে দেখে প্রশ্নটা দেখো, আমি তারপরে বলার চেষ্টা করছি। এখানে বলেছে 200 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল। খেয়াল করো, এই যে উদ্দীপকটা এরকম একটা বেলুন আছে, সেই বেলুনটাকে সমুদ্রের তলদেশে নিয়ে যাচ্ছে। এখানে গ্যাস ছিল 200 গ্রাম, কি গ্যাস? নাইট্রোজেন গ্যাস ছিল। সমুদ্রের তলদেশে যখন নিয়ে গেল, এটার আয়তন হয়ে গেল অর্ধেক। তার মানে এখানে আয়তন যেটা ছিল ধরলাম সেটা হচ্ছে V1, আর সমুদ্রের তলদেশে এই জায়গায় যদি আসে এটার আয়তন হয়ে যায় এটার অর্ধেক, তার মানে অর্ধেক এই যে এরকম হয়ে যায়। এটাকে ধরলাম আমি V2, এটা উদ্দীপকে দেওয়া আছে। সমুদ্রের তলদেশে নিয়ে গেলে আয়তন অর্ধেক হয়ে যায়। সমুদ্র পৃষ্ঠের চাপ দেওয়া আছে, এই যে সমুদ্রের পৃষ্ঠ, এইখানে চাপ দেওয়া আছে, এই চাপের মানটাকে আমি ধরতেছি P1। P1 এর মান দেওয়া আছে 10⁵ নিউটন পার স্কয়ার মিটার। এরপরে তোমাকে দেওয়া আছে সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা, এটাকে T1 ধরলাম 30 ডিগ্রি সেলসিয়াস। এরপরে দেওয়া আছে সমুদ্রের তলদেশের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানকার তাপমাত্রা সমুদ্রের তলদেশে যেটা সেটাকে T2 ধরি, এটার মান হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এগুলো হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে। এছাড়া আরো কিছু মান দেওয়া আছে, সেটা হলো পানির ঘনত্ব দেওয়া আছে। তোমরা সবাই জানো পানির ঘনত্ব আছে 1000 কেজি পার মিটার কিউব, এবং এখানে আর এর মান দেওয়া আছে সার্বজনীন গ্যাস ধ্রুবক 8.314 জুল পার মোল কেলভিন। এখানে দেওয়া আছে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো সবগুলো দেওয়া আছে। আশা করছি উদ্দীপকটা বুঝতে পেরেছো। আবারও বলছি, 200 গ্রাম নাইট্রোজেন অক্সিজেনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়া হলো। নিয়ে গেলে এর আয়তন V1 থেকে যে V2 হয়, সেই V2 এর মান হয়ে যায় V1 এর অর্ধেক, মানে অর্ধেক হয়ে যায়। এবং সমুদ্রের পৃষ্ঠে চাপের মান দেওয়া ছিল 10⁵। সমুদ্রের পৃষ্ঠে এটার তাপমাত্রা দেওয়া ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রের তলদেশের তাপমাত্রা দেওয়া আছে T2 হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। আমি এটা নিচে লিখতে চাচ্ছি, T2 এটা ইকুয়াল টু হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তাপমাত্রা, আর বাকিগুলো দেওয়া আছে। এখন আমাদের প্রশ্নের দিকে আমরা যাব। প্রশ্ন বলেছে কি? সমুদ্র পৃষ্ঠে নাইট্রোজেনের মোট গতিশক্তি নির্ণয় করে। যে একটু আগে যেটা করাইছি এটা, এই প্রশ্নের সমাধান করাবো না। সমুদ্রের পৃষ্ঠে নাইট্রোজেনের গতিশক্তি নির্ণয় করো। সূত্র কি? একটু করাইলাম, ইকুয়াল টু F/2 nRT। খেয়াল করে দেখো, এখানে F এর মান কত? নাইট্রোজেন গ্যাসের জন্য 5। n এর মান কত? n কে 200 ডিভাইডেড বাই 28 দিবা। 28 কত? নাইট্রোজেনের আণবিক ভর। এরপরে আর এর মান বসাবা, আর টি এর মান কোথায় বলছে? পৃষ্ঠে। পৃষ্ঠের তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। ক্যালকুলেশন করে ফেলবা, গতিশক্তি পেয়ে যাবা। সেম আগের প্রশ্নটা। আমি প্রশ্নটা বেছে নিয়েছি ঘ নাম্বার প্রশ্নের জন্য। ঘ নাম্বার প্রশ্নটার দিকে আমি যাচ্ছি। ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় সমুদ্রের গভীরতা নির্ণয় করা যাবে কিনা এটা চেক করতে বলছে। কিসের পরিবর্তন? তাপমাত্রার পরিবর্তন। শুরুতে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, পরের তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপমাত্রার যে একটা পরিবর্তন হলো, এইটার সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি স্যার কিভাবে বের করবো? কোনো সমস্যা নাই, সূত্র ওই একটাই। কি সূত্র? আগে যেটা সূত্র আমি পড়াইলাম তোমাদেরকে, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রে কম্বাইন্ড ফর্ম। P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। খেয়াল করে দেখো, এখানে তোমাদের P1 এর মান দেওয়া আছে, V1 এর মান আর V2 এর মান দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে?
V2 এর মান হচ্ছে V1 এর অর্ধেক, তার মানে তুমি চাইলে এখানে বসাইতে পারো V1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে V2 এর মান। এই V1 এবার কাটা যাবে, এখন এখান থেকে থাকতেছে P1 ডিভাইডেড বাই T1, এখানে থাকছে P2 ডিভাইডেড বাই 2 ইন্টু T2। খেয়াল করে দেখো, এই যে এখান থেকে আমি P2টাকে জাস্ট এই পাশে রাখতেছি, রাখার পরে এইদিকে হবে 2 ইন্টু T2 আর সাথে হচ্ছে P1 ডিভাইডেড বাই হবে T1। একটু খেয়াল করে দেখো, পক্ষান্তর করতে একটু ঝামেলা হলেও হতে পারে, তোমরা একটু মিলিয়ে নিবা। খেয়াল করে দেখো P2টা কোথায় চাপ? সমুদ্রের তলদেশে চাপ, এটা ধরি নাই, আমি এখন ধরতেছি যে সমুদ্রের তলদেশের চাপটা হচ্ছে P2। মজার বিষয় হচ্ছে মনে রাখবা, সমুদ্রের তলদেশের চাপ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে পানির চাপ আর একটা হচ্ছে বাতাসের চাপ। এই যে উপরে যে বাতাস আছে, এইগুলো বাতাস আছে না এখানে, বাতাসের চাপ আছে এখান পর্যন্ত, বাতাসের চাপটা হচ্ছে 10⁵ নিউটন পার স্কোয়ার মিটার। এরপরে যেখান থেকে পানি শুরু হলো, এই যে পানি শুরু হয়েছে, পানির একটা চাপ আছে, তোমরা 9, 10 এই সূত্রটা শিখে এসেছিলাম। 9, 10 পানির চাপ বের করার জন্য একটা সূত্র শিখছিলাম, সেটা হলো P = H ρg। এখানে H হচ্ছে সেই পানির গভীরতা, যে গভীরতা তুমি চাপ বের করতে চাচ্ছ সেই চাপ, সেই গভীরতা হচ্ছে H। রো হচ্ছে পানির ঘনত্ব, যদি পানির পরিবর্তে এখানে কেরোসিন থাকে তাহলে কেরোসিনের ঘনত্ব, যদি এখানে মধু থাকে তাহলে মধুর ঘনত্ব, এইখানে যে তরলটা থাকবে সেই তরলটারই ঘনত্বের মান হবে রো। এবার জি হচ্ছে 9.8, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। আবার বলছি, H হচ্ছে গভীরতা আর এটা হলো ঘনত্ব, যে লিকুইডটা আছে সেই লিকুইডের ঘনত্ব, আর এটা হচ্ছে 9.8। বসাইলে শুধু পানির চাপটা পাওয়া যায়, তার মানে এই পিটা হলো পানির চাপ H ρg। কিন্তু P2 এর মানের মধ্যে দুইটা জিনিস আছে, একটা বাতাসের চাপ আর একটা হলো পানির চাপ। P2 এর মধ্যে বাতাসের চাপও আছে, বাতাসের চাপ হলো P1 প্লাস পানির চাপ হলো P। এই P এর মানটাই আমি বসাবো H ρg। H ρg এটা ইকুয়াল টু 2 ইন্টু T2 P1 ডিভাইডেড বাই T1। এখান থেকে এইবার আমরা বের করব হচ্ছে H এর মান। H ρg এটা ইকুয়াল টু 2 T2 P1 ডিভাইডেড বাই T1 মাইনাস P1 এর পাশে এসে মাইনাস হয়ে গেল। এরপরে এখান থেকে H এর মান বের করব। H এর মান হচ্ছে, আমি এই পাশে যাচ্ছি, H এর মান হলো জাস্ট রোজিটা এসে ভাগ হয়ে যাবে 2 T2 P1 ডিভাইডেড বাই T1 মাইনাস P1 ডিভাইডেড বাই রো ইন্টু জি। ক্যালকুলেশন যদি করো তাহলে তুমি এখান থেকে যে H এর মানটা পাবা, সে H এর মান হচ্ছে 9.1938, 9.1938 এত মিটার। তাহলে খেয়াল করে দেখো, তুমি বসাইছিলা তাপমাত্রার পরিবর্তন দিয়ে, এই যে তাপমাত্রার পরিবর্তন দিয়ে বসিয়ে তুমি কি গভীরতা নির্ণয় করতে পারলা নাকি পারলা না? অবশ্যই পেরেছো। তার মানে অবশ্যই প্রশ্নে যেটা বলেছিল তাপমাত্রার পরিবর্তন সাপেক্ষে এই সমুদ্রের গভীরতা নির্ণয় করা সম্ভব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদিও এর পরেও কারো বুঝতে সমস্যা হয় তাহলে দয়া করে ভিডিওটা আর একবার টেনে টেনে দেখবা। বুঝতে হবে, না বুঝে পরীক্ষার হলে যেও না প্লিজ। পরীক্ষার হলে গেলেই ধরাটা খেয়ে যাবা, কারণ এটা প্রশ্ন আসলেও আসতে পারে। আচ্ছা, এরপরে আমাদের গতিশক্তি হয়ে গেল, বয়েলের সূত্র, চার্লসের সূত্রের কম্বাইন্ড ফরম্যাট হয়ে গেল। এইবার এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা ছাড়া কোনো বোর্ড পরীক্ষা হয় না সেই প্রশ্নটা করাচ্ছি। তার মানে এইবার যে প্রশ্নের সমাধান করাবো সেই রিলেটেড প্রশ্নই আগামীকালকে পরীক্ষায়, আগামী পরশু দিনের পরীক্ষা আসবে ইনশাল্লাহ। এবার যাব শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড যে প্রশ্ন সেখানে। কোনটা করানো যায় স্যার? বলেন তো কোনটা করানো যায়? এটা চিরাচরিত প্রশ্ন সমাধান করাই নাকি? আচ্ছা, খেয়াল করে দেখো, আমি যে প্রশ্নগুলো সমাধান করাচ্ছি এর বাইরে আসলে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, যদি তোমার কপাল ভালো থাকে। আর কপাল খারাপ থাকে তো বলা যায় না, আসমান থেকে প্রশ্ন আসতে পারে, মঙ্গল গ্রহ থেকে আসতে পারে, আসলে কিছু করার নেই। তবে ইনশাল্লাহ আসবে না, দোয়া করছি। তবে এখন আমি যে প্রশ্ন সমাধান করাবো সেটা হচ্ছে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার জন্য যে প্রশ্ন সেইটা। এইটা পড়ার আগে একটা টপিক আমি এখনো পড়াই নাই, সেইটার দিকে আগে যাচ্ছি। সেটা হলো হাইগ্রোমিটার। নাম শুনছো নিশ্চয়ই সবাই, যারা জীবনেও পড়া নাই তারা শোনো নাই হয়তো, আর তাদের দরকারও নাই আজকে এটা পড়ার। তাহলে হাইগ্রোমিটারটা কি? এটা এমন একটা যন্ত্র
যে যন্ত্রের সাহায্যে আমরা কোন স্থানের আর্দ্রতা নির্ণয় করে থাকি, হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটার এইটার একটা সূত্র আছে, আমি সরাসরি সূত্রের দিকে যাচ্ছি, এখন এত পেঁচাল করার সুযোগ নাই। হাইগ্রোমিটারের যে সূত্রটা আছে সেইটা হচ্ছে থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এই যে এইরকম একটা সূত্র আছে, এখানে কোন জিনিসটাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে বা কোনটা কি এইটা বোঝাটাই হচ্ছে আজকের খেলা। এখানকার এই থিটাটা হচ্ছে শিশিরাঙ্ক। থিটাটা কি? এটা হলো শিশিরাঙ্ক। মজার বিষয়, এখানে এই θ1টা হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ, শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ। এখানে θ2টা হলো সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠ। সিক্ত মানে হচ্ছে ভেজা, সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠ, থার্মোমিটারের পাঠ। ঠিক আছে, তাহলে শুষ্ক কি আর সিক্ত কি এটা তোমাকে জানতে হবে ভাইয়া। এখানে শিশিরাঙ্ক এটা সবাই জানি যে তাপমাত্রায় কোন স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দিয়েই সম্পৃক্ত হয়। আর শুষ্ক বাল্ব হচ্ছে একটা হাইগ্রোমিটারে দুইটা থার্মোমিটার থাকে, একটা হলো শুকনা আর একটা হচ্ছে ভিজা। ভিজাটা কেমনে? একটা ভিজা কাপড় টাপড় ন্যাকড়া টাকড়া দিয়ে ওই থার্মোমিটারটাকে পেঁচানো হয়, এই জন্য এটা হলো ভিজা। এই ভিজা থার্মোমিটার সবসময় শুকনাটার চাইতে একটু কম পার্ট দেখায়। যদি শুকনাটা ধরো 20°C দেখায়, তাহলে ভিজাটা 20-এর চেয়ে কম দেখাবে। এই ভিজাটার মানটাকে আমি প্রকাশ করতেছি θ2 দিয়ে, আর θ1টা হচ্ছে শুকনাটা। মনে রাখবো, এই শুকনা বাল্ব থার্মোমিটার যে পার্টটা দেখাবে এটা হচ্ছে কোন স্থানের বাতাসের বর্তমান তাপমাত্রা, আর θ2 দেখাবে যেটা সেটা আসলে বর্তমান তাপমাত্রা নয়। আর একটা জিনিস আছে সেখানে জি, এই জিটা হচ্ছে গ্লেসিয়ারের উৎপাদক। এই জি হচ্ছে গ্লেসিয়ারের উৎপাদক। মনে রাখবো, এই গ্লেসিয়ারের উৎপাদকের মান যদি উদ্দীপকে একাধিক থাকে তাহলে তোমাকে যেটা মান বসাইতে হবে এখানে সেইটা হচ্ছে θ1°C তাপমাত্রায় যে গ্লেসিয়ারের উৎপাদক সেইটা। অবশ্যই ধরো যে কোন স্থানে θ1 এর মান, অর্থাৎ শুষ্ক বাল্বের পাঠ দেখাচ্ছে 20°C, 20এও জি এর মান আছে, আবার ধরো যে 25°C জি এর মান আছে, তার মানে তোমাকে অবশ্যই 20°C যে জি এর মান সেইটা বসাইতে হবে। মাথায় রাখবা যে জি এর মানটা অবশ্যই বাতাসের তাপমাত্রায় যে গ্লেসিয়ারের উৎপাদকের মান সেইটা বসাইতে হবে, নাহলে ভুল করে ফেলবা কিন্তু। আচ্ছা, এখন আমরা সমাধানের দিকে যাবো। আশা করছি তোমরা সূত্রটা বুঝতে পেরেছো। সূত্রটা না বুঝলে কিন্তু খুবই ঝামেলায় পড়ে যাওয়া। এখন আমি একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করাইতে যাচ্ছি। সৃজনশীল প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 2023। এখানে বলা আছে একজন আবহাওয়াবিদ, সোহেল রানা স্যারকে একজন আবহাওয়াবিদ বানিয়ে দিলাম। মনে করো একজন আবহাওয়াবিদ দৈনিক প্রতিবেদন তৈরি করার জন্য ঢাকা এবং রাজশাহীতে স্থাপিত দুটি সিক্ত বাল্ব এবং শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ নির্ণয় করেছে। আমি একটু লিখে দিচ্ছি এখানে, ঢাকা এবং রাজশাহী, ঢাকা এবং রাজশাহীর শুষ্ক বাল্ব এবং সিক্ত বাল্বের পাঠ। আমি শর্টকাটে লিখছি, একটু মনোযোগ দাও। এখানে হচ্ছে ঢাকা, এইটা হচ্ছে রাজশাহী, রাজশাহী। এখানে শুষ্ক বাল্বের পাঠ, তার মানে অবশ্যই θ1। মনে রাখবো শুষ্ক বাল্বের পাঠ, এই যে শয়ের রস্যকার দিয়ে শুষ্ক বুঝাইলাম, শুষ্ক বাল্বের পাঠ এইটা হচ্ছে θ1 কার? ঢাকার। ঢাকার θ1 এর মান দেওয়া আছে 28.6°C, 28.6°C। সিক্ত বাল্বের মান দেওয়া আছে, সিক্ত বাল্বের মান দেওয়া আছে 20°C, তার মানে θ2 এর মান দেওয়া আছে 20°C। তোমার কিন্তু θ1 θ2 উদ্দীপকে দেওয়া থাকবে না, তোমার ঘিলু দিয়ে বুঝতে হবে যে কোনটা θ1 আর কোনটা θ2। তাহলে এবার এখান থেকে রাজশাহীর জন্য যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে θ1 এর মান দেওয়া আছে 32.5°C। খুব মনোযোগী হইতে হবে, 32.5°C। আর সিক্ত বাল্বের মানটা দেওয়া আছে 22°C। এবং গ্লেসিয়ারের উৎপাদকের মান বাতাসের তাপমাত্রায় দেওয়া আছে, এইটা দেওয়া আছে 1.664, তার মানে জি এর মান এটা বাতাসের তাপমাত্রায় অবশ্যই দেওয়া আছে, বাতাসের তাপমাত্রায় যে 1.664, এটা হচ্ছে 1.625, এই মানগুলো দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা উদ্দীপকটা বুঝতে পেরেছো। উদ্দীপকে এগুলো মান দেওয়া আছে, ঢাকার শুষ্ক সিক্ত এবং জি, রাজশাহীর শুষ্ক সিক্ত এবং জি, রাজশাহী θ2 22°C। এখন যাব হচ্ছে প্রশ্নের দিকে। প্রশ্নটা কি? গ নাম্বার প্রশ্ন, ওই দিন ঢাকার শিশিরাঙ্ক কত? ওই দিন ঢাকার শিশিরাঙ্ক কত? ঢাকার শিশিরাঙ্ক একদম পানির মতো সহজ। ঢাকার শিশিরাঙ্ক কত?
কঠিন হওয়ার কোনো সুযোগ নাই। একটু আগে যে উদ্দীপক যে সূত্রটা লিখে দিলাম হাইগ্রোমিটারের, সেইটাই আমি এখানে অ্যাপ্লাই করবো। জাস্ট ঢাকার শিশিরাঙ্ক থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। ঢাকার জন্য θ1 এর মান কত? 28.6। এরপরে জি এর মান কত? 1.664। এরপরে θ1 কত ঢাকার জন্য? 28.6। θ2 কত? 20 ডিগ্রি সেলসিয়াস। ক্যালকুলেশন করব, থিটা এর মান পেয়ে যাব। ঢাকার শিশিরাঙ্কের মান আমরা যেটা পাবো সেটা হচ্ছে 14.3 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাঙ্ক নির্ণয় হয়ে গেল। ক্লিয়ার? ঢাকার শিশিরাঙ্ক নির্ণয় করে ফেললাম। এখন যদি তোমাকে এখানে ধরো যে ঢাকার সিক্ত বাল্বের পাটটা দেওয়া নাই, শুধু শিশিরাঙ্কের মানটা দেওয়া আছে, আর তোমাকে বের করতে বলছে যে সিক্ত বাল্বের পাট করো, পারবা না? একই জিনিস, জাস্ট এটার জায়গায় ওটা বলবে, ওটার জায়গায় এটা বলবে, কিন্তু জিনিসটা প্রসেসটা সেম। আশা করছি পারবা অ্যান্সার করতে। তার মানে তোমাকে এখানে সিক্ত বাল্বের পাট বের করতে বলুক, আর শিশিরাঙ্ক বের করতে বলুক, আর শুকনা বের করতে বলুক, যেটাই বের করতে বলুক না কেন, তোমাকে দুইটা মান দেওয়া থাকবে, আর একটা বের করতে বলবে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। এরপরে আমরা যাব ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে, এখানে বলেছিল যে উদ্দীপকের আলোকে কোন ব্যক্তি কোথায় অধিক স্বস্তি বোধ করবে। উদ্দীপকের আলোকে, ঘ নাম্বার প্রশ্ন, কোথায় বেশি স্বস্তি বোধ করবে। তার মানে এখানে দুইটা স্থান, একটা ঢাকা, একটা রাজশাহী। এই ঢাকা এবং রাজশাহীর মধ্যে কোথায় বেশি স্বস্তি বোধ করবে সেইটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদেরকে আসলে এটা কি বের করতে হবে? বের করতে হবে হলো আপেক্ষিক আর্দ্রতা। সরাসরি বলা নাই, কিন্তু বলা আছে। মনের চোখ দিয়ে তাকাইতে হবে, চামড়ার চোখ দিয়ে তাকাইলে তুমি বুঝতে পারবা না, মনের চোখ দিয়ে তাকাইলেই তুমি বুঝবা যে এখানে বের করতে বলছে আর এর মান। তার মানে আমি ঢাকার আর বের করব এবং রাজশাহীর আর বের করব। এখন কিভাবে বের করবো এইটাই হচ্ছে খেলা। আর এর মান এবং ঢাকার আর এর মান এবং রাজশাহীর আর এর মান বের করে আমি দেখব যেখানকার আর এর মানটা তুলনামূলক বেশি হবে সেখানে বেশি অস্বস্তি বোধ হবে, তার মানে স্বস্তি কম হবে। তো স্বস্তি আর অস্বস্তির আবার একটা স্ট্যান্ডার্ড মান আছে, মোটামুটি বইগুলোতে দেওয়া আছে 40% থেকে 60%-এর মতো আর কি। ধরো যে 40% থেকে 60%-এর মধ্যে হলো ঢাকা, আর রাজশাহীটা ধরো হলো 67%। কথার কথা, তার মানে রাজশাহীতে অস্বস্তি বোধ হবে বেশি আর ঢাকায় হবে কম। আবার ধরো যে এখানে ঢাকারটা বের হলো 35% আর রাজশাহীরটা বের হয়ে গেল মনে করো যে 30%। তার মানে খেয়াল করে দেখো, এখানে এবার যেটার মান বেশি হবে সেইটাই স্বস্তিবোধ হওয়ার সম্ভাবনা বেশি, বা স্বস্তিবোধ সেখানে বেশি হয়। কোনটা? এই রেঞ্জের বাইরে। তবে যদি উদ্দীপকে দেওয়া না থাকে এটা নিয়ে এত প্রেশার নেওয়ার কিছু নাই, জাস্ট মাথায় রাখলেই হবে। ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো এসেছে পরীক্ষায় সেগুলোর মান মোটামুটি 60% থেকে বড় হয়েছে। সুতরাং আমরা মনে রাখবো যেইটার আপেক্ষিক আর্দ্রতার মান বেশি সেখানে অস্বস্তি বোধ বেশি হবে। তাইলে এবার যাই আমরা সলিউশন করব কিভাবে। সলিউশনের দিকে এগিয়ে যাচ্ছি, আসেন। আচ্ছা, তোমাদের নাসির স্যার তোমাদের সাথে একটু কথা বলবে, তোমরা একটু শোনো। আমি নাসির স্যারের কথার পরেই তোমাদের সলভ করিয়ে দিচ্ছি। শোনো, আমাদের তো আবার হোস্টেলের শিক্ষার্থীরা থাকে। আমি এখন হোস্টেলে যাচ্ছি পড়াইতে। আদর্শ গ্যাসের পরে আমাদের শরীলানা স্যার আরো একটা অধ্যায় পড়াবে, চলতে থাকবে। তারপর আমি হোস্টেলে ক্লাসটা শেষ করে থাকবো। তো তোমরা কিন্তু যাইও না, হ্যাঁ। মাঝখানে আমরা তোমাদের জন্যই, তোমরা দেখবা, তোমরা শিখবা, এটাই আমাদের সার্থকতা। তোমাদের সফলতা আমাদের সফলতা। মাঝখানে চা নাস্তার বিরতি দিব, হ্যাঁ ঠিক আছে? ক্লাস করতে থাকো, আসি আমি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এবার সমাধান। উদ্দীপকের আলোকে কোনো ব্যক্তি কোথায়, কি লিখেছিলাম? স্বস্তি না অস্বস্তি? লিখেছিলাম হচ্ছে কোথায় স্বস্তি বোধ করবে। তার মানে পার্সেন্টেজে কম যেটা, সেটা আমাদের দরকার। আমরা প্রথমে কোথায় বের করব? ঢাকার ক্ষেত্রে। লিখছি ঢাকার ক্ষেত্রে। ঢাকার ক্ষেত্রে আমাদেরকে ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের করা লাগবে। আর ছোট করে একটা ডি দিয়ে প্রকাশ করলাম। আর ডি মানে হচ্ছে রিলেটিভ হিউমিডিটি অফ ঢাকা। ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য ঢাকার শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ লাগবে, ঢাকার বাতাসের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ লাগবে ইনটু 100%। এখন কথা হচ্ছে, স্যার বাষ্পচাপ তো আপনি উদ্দীপকে দেন নাই, পাবেন কোথায়? উদ্দীপকে দেওয়া ছিল, আগে দিয়ে ভেজাল পাকাই নাই, এবার দিব।
এখানে বাষ্পচাপগুলোর মান দেওয়া আছে বিভিন্ন তাপমাত্রায়, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তাপমাত্রা হচ্ছে 14°C, এরপরে হচ্ছে 16, 28, 30, 16°C, 28°C, 30°C, এবং এখানে দেওয়া আছে 32°C, 34°C। এই তাপমাত্রাগুলোতে সম্পৃক্ত বাষ্পচাপের মান উদ্দীপকেই দেওয়া আছে। সম্পৃক্ত বাষ্পচাপ এগুলোর মান উদ্দীপকে দেওয়া আছে 14°C। এগুলো সিকোয়েন্স অনুসারে চলবে। 14°C এর জন্য যেটা দেওয়া আছে সেটার মান হচ্ছে 11.99, 11.99, এককগুলো একবারে লিখে দিব, 11.99। এরপর হচ্ছে 13.63, 13.63, এরপরে হচ্ছে 28.35, 28.35, 31.83, 35.66, এরপরে 39.90 মিলিমিটার পারদ-চাপ। খেয়াল করে দেখো এখানে তাপমাত্রা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে চাপও দেওয়া আছে 1 2 3 4 5 6। তার মানে 14 জন্য এইটা, 16 জন্য এইটা, 28 এটা হলো 30, এটা 32, এটা 34। মনে রাখতে হবে এই তাপমাত্রাগুলোতে সম্পৃক্ত বাষ্পচাপের মান এখানে দেওয়া আছে। এবার আমরা চলে যাব সমাধানে। এখানে এইটা হলো ঢাকার শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। একটু আগেই গ নাম্বার প্রশ্নে আমরা দেখেছি ঢাকার শিশিরাঙ্ক ছিল θ = 14.3°C। মজার বিষয় হচ্ছে আমাদের উদ্দীপকে শুধু 14°C চাপের মান দেওয়া আছে, কিন্তু 14.3°C চাপের মান আর দেওয়া নাই। তার মানে আমাদেরকে অবশ্যই 14.3°C জন্য চাপের মানটা বের করা লাগবে। এরপরে এই বড় হাতের এফটা হলো ঢাকার বাতাসের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। একের ভিতর সব, একটা সমাধান করাবো, মাথার ঘিলু দিয়ে বোঝার চেষ্টা করবা, সব সমস্যা সমাধান হয়ে যাবে। এরপরে এফটা হলো ঢাকার বাতাসের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। ঢাকার বাতাসের তাপমাত্রা কত? 28.6। এখানে 28-এরটা দেওয়া আছে, কিন্তু 28.6-এরটা দেওয়া নাই। তার মানে 28.6-এরটা আমাদেরকে বের করতে হবে। দুইটার সিস্টেম একটাই, একটা শিখাবো আর একটা খালি দাব দাব লিখে ফেলবো। খেয়াল করে দেখো, আমি বের করব ঢাকার শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। ঢাকার শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ বের করার জন্য একটা ফর্মুলা আমি ব্যবহার করব। ফর্মুলাটা ছাড়াও তুমি করতে পারবা ঐকিক নিয়মে। তো এই ফর্মুলাটা আসলে ঐকিক নিয়মের একটা শর্টকাট ফর্মুলা, আর কিছু না। তো আমি ফর্মুলাটাকে শিখাচ্ছি, তুমি একটু চেষ্টা করে দেখো। এখানে 14.3°C সম্পৃক্ত বাষ্পচাপ বের করতে বলছে। উদ্দীপকে আমার কত দেওয়া আছে? 14 দেওয়া আছে না? 14 দেওয়া আছে। তার মানে আমি এই 14 এর সম্পৃক্ত চাপটা আগে লিখে ফেলবো। প্লাস ঘাটতি কত? 0.3 এর জন্য হচ্ছে ঘাটতি। কত ডিগ্রির জন্য ঘাটতি? 0.3। এই 0.3 এরটা আমাকে বের করতে হবে। এইটা বের করার সিস্টেমটাই হচ্ছে এখানকার আসল বিষয়। খেয়াল করে দেখো, এইটা বের করতে গেলে ঘাটতি থাকলে প্লাস করে দিব, কিন্তু যদি আমাদের এখানে মান দেওয়া থাকতো 15°C, তখন আবার এখানে মাইনাস করে দিতাম। ওইদিকে আমি যাচ্ছি না, ম্যাক্সিমাম সময় কমটা মান দেওয়া থাকে, এই জন্য প্লাস লিখলেও হবে। তার মানে এখানে হবে F14, 14°C এটা দেওয়া আছে প্লাস। মনে রাখবো শিশিরাঙ্ক যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রার আশেপাশের দুইটা তাপমাত্রার চাপের পার্থক্য আমাকে নিতে হবে। আশেপাশে কোনটা? একটা 14 আর একটা হলো 16। তাপমাত্রার পার্থক্য বড়টাকে আগে লিখবো, ছোটটাকে পরে লিখবো। বড়টা হচ্ছে F16 মাইনাস F14। এবার এই দুই তাপমাত্রার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা হবে নিচে। তার মানে নিচে আমি মাল্টিপ্লাই করবো হচ্ছে 2 দিয়ে। এবার এইটাকে নিচে ভাগ করবো 2 দিয়ে। এবার এই পুরো জিনিসটাকে মাল্টিপ্লাই করব। এই 14 তো আছে, আর ঘাটতি যেটা 0.3, এই 0.3 কে এখানে মাল্টিপ্লাই করে দিব। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। এটা আসলে ঐকিক নিয়মকারী একটা সংক্ষেপ রূপ। যদি কেউ ঐকিক নিয়মে করো, কোনো সমস্যা নাই। তোমাকে আগে চাপের পার্থক্য বের করতে হবে। এত চাপের পার্থক্যের কারণে, এত তাপমাত্রার কারণে চাপের পার্থক্য এত, একের কারণে কত, আর 0.3 এর কারণে কত, এটা বের করলেই তুমি বের করতে পারবা, কোনো সমস্যা নাই। এভাবে বের করলেও হবে। তাহলে হচ্ছে F14.3 এর জন্য আমি বের করলাম। এখানে F14 কত? F14 11.99 প্লাস এখানে হবে 16 জন্য হচ্ছে এইটা কোনটা? 13.63, 13.63 মাইনাস 14 জন্য হচ্ছে 11.99 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.3। ক্যালকুলেশন করে এখানে যে F14 মানটা পাবো, সেটা হলো আমাদের ঢাকার জন্য, আমার কাছে ক্যালকুলেটর নাই তো যার কারণে একটু সমস্যা হচ্ছে, 12.235। ক্যালকুলেশন করতে স্যার সময় লাগবে, বাদ দেন, এত সময় খাওয়ানো যাবে না।
12.235। তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে প্লিজ, ক্যালকুলেশন করতে হবে, কারণ টিপাটিপির কাজটা তোমাকেই করা লাগবে, আমি না করলেও চলবে। এই জন্য আমার এখানে দেখে দেখে লিখলেও হয়। তার মানে এত মিলিমিটার পারদ চাপ, এটা হলো ঢাকার ছোট হাতের এফ এর মান। এবার ঢাকার বড় হাতের এফ এর মান লাগবে। বড় হাতের এফ এর মানটা সেম ভাবে বের করবো। বড় হাতের এফ কত হবে? এফ 28.6। তার মানে 28 এটা দেওয়া আছে, আমি লিখতেছি এফ 28 প্লাস, এবার 28-এর আশেপাশে দুইটা তাপমাত্রা পার্থক্য নেব, কত? 28 আর 30 দেওয়া আছে। তার মানে এখানে হবে বড় হাতের এফ দিয়ে প্রকাশ করি, এফ 30 মাইনাস এফ 28 ডিভাইডেড বাই এদের পার্থক্য 2 ইন্টু ঘাটতি কত? 0.6। এই যে 0.6 দিয়ে গুণ করে দিলাম, ক্যালকুলেশন করলে এখান থেকে পাবো ঢাকার জন্য 29.4, ঢাকার জন্য 29.4 মিলিমিটার পারদ চাপ। এবার এইটা বসাবো এখানে, এই যে 29.4 বসবে নিচে আর 12.235 বসবে উপরে, বসাই দিয়ে আমরা ঢাকার আর এর মান বের করব। খেয়াল করে দেখো, ঢাকার আর এর মান, ঢাকার আর এর মান হচ্ছে আর ডি, এটা হলো 12.235 ডিভাইডেড বাই এইটা কত হলো? 29.4, 29.4 ইন্টু 100%। খেয়াল করলে দেখবা এটার মান আসবে 41.62, 41.62%। আমরা ঢাকার আপেক্ষিক আর্দ্রতার মান পেয়ে গেলাম। এইবার কার বের করব? রাজশাহীর। সেম প্রসেসে রাজশাহীর মানটা বের করব। রাজশাহীর মান বের করে দেখব ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বেশি নাকি রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা বেশি। কোনো আলাদা প্রসেস নাই, সেম ভাবে একদম হুবহু সেম ভাবে রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা বের করবো। আমি পড়াচ্ছি না, সময় নষ্ট করতে চাচ্ছি না, তোমাদের অল্প সময়ের মধ্যে বেশি শিখতে হবে। এইবার রাজশাহীটা তুমি বের করবা। বের করলে তুমি দেখবা যে রাজশাহীর ক্ষেত্রে দেখা যায়, রাজশাহীর ক্ষেত্রে তোমার যে মানটা আসবে আর আর দিয়ে রাজশাহী বুঝাইলাম, আর এটার মান আসবে 35.87%। ঠিক আছে, এখন কথা হচ্ছে 35.87% একটা, আর একটা হচ্ছে 41.62%। আমরা একটু আগে বলেছিলাম মানুষ যদি স্বস্তি বোধ করে তার জন্য আপেক্ষিক আর্দ্রতা একটা স্ট্যান্ডার্ড মান আছে, কত? 40 থেকে 60%। 40 থেকে 60% যদি হয়, এর নিচে গেলেও অস্বস্তি লাগবে, এর উপরে গেলেও অস্বস্তি লাগবে। খেয়াল করে দেখো, ঢাকার আপেক্ষিক আর্দ্রতা 41 আর রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 35। রাজশাহীতে অস্বস্তি লাগবে, আর আসলে অস্বস্তিটা হচ্ছে ঠান্ডার জন্য অস্বস্তি লাগবে, আর ঢাকায় তুলনামূলক একটু স্বস্তি লাগবে। যদিও প্রশ্নটা হয় নাই, মিথ্যা কথা, ঢাকায় কোনোদিন স্বস্তি লাগে না, আমরা তো বুঝতেছি। ঢাকায় সবসময় অস্বস্তি বোধই মনে হয়, প্রশ্নকর্তার মাথায় ঘিলু একটু কম ছিল। যাই হোক, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, যা দিছে তা দিয়েই করতে হবে, কিছু করার নাই। 41 যেহেতু 40 থেকে 60-এর মধ্যে, তার মানে ওইটাই সত্য আর এটাই মিথ্যা। দুনিয়াটাই চলতেছে এখন উল্টা পাল্টার উপরে, কিছু করার আছে? আচ্ছা, তাহলে এইবার আরেকটা বিষয় তোমাদেরকে একটা প্রশ্নের কথা বলে যাই। সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে একটা প্রশ্ন এসেছিল কিছুদিন আগে আমাদের ফিজিক্স টিউটোরিয়াল গ্রুপে। তোমাদের সবার প্রিয় সোহেল রানা স্যার এই প্রশ্নটা সমাধান করিয়েছেন। ওই প্রশ্নটা আজকে যে শিশির অঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার প্রশ্নটা সমাধান করাইলাম, সেইটার মতো করে চিরাচরিত নিয়মে তুমি চাইলেও সলভ করতে পারবা না। এই জন্য তোমাদেরকে সেই প্রশ্নটা সলভ তোমাকে দেখতে হবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটার সমাধান সোহেল রানা স্যারের লেকচার আছে ফিজিক্স টিউটোরিয়াল গ্রুপ, তুমি সুন্দর করে সেখান থেকে দেখে নিবা ফিজিক্স টিউটোরিয়াল গ্রুপ। যদি তারপরেও কোনো প্রশ্ন থেকে থাকে, আজকেই দেখার পরে তুমি সেখানে কমেন্ট করবা, সোহেল রানা স্যার কিংবা আমাদের মধ্যে যে কেউ তোমাকে এই আনসারটা দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। ঢাকা বোর্ড 2024 একটু ডিফারেন্ট কোশ্চেন, বলা যায় না, ঢাকা বোর্ড সবসময় একটু প্যাচ মারে। আর আইসিডি তো বুঝছো কেমন হয়েছে, ভয় পাওয়ার কিছু নাই, ফিজিক্স এরকম হবে না, আইসিডি দিতে একটু ফিজিক্সটা একটু সহজই হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি পুরো চ্যাপ্টারটার উপর একটা হালকার উপর ঝাপসা রিভিউ দেওয়ার। তুমি তারপরেও যদি বলো যে না পড়াশোনা স্যার করি না, আমি করবো না, তাহলে কমপক্ষে এইটা করবো, যা পড়াইছি ভিডিওটুকু দেখে যাইও। আর যদি মনে হয় যে না আমি করবো, তাহলে এগুলোও করো, পাশাপাশি আরো কিছু করো। যদি কেউ কিছু না পড়ে শুধু আজকের এই ভিডিওটা আমার দেখে যাও, আমি হলপ করে বলতে পারি সে এই চ্যাপ্টার থেকে যা প্রশ্ন আসবে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। তো এবারে আমাদের এই লাইভ সেশনটা আমি একটু ব্রেক করে দিয়ে পরের লাইভ সেশনে তোমাদের সকলের প্রিয় সোহেল রানা স্যারকে আমি আমন্ত্রণ জানাবো। লাইভটা বড় হইলে আসলে তোমরাও দেখতে চাও না, যার কারণে আমি এটা ক্যান্সেল করে দিব আর কি। পরবর্তী লাইভ সেশনটা এখনই শুরু হবে, হয়তো 5 মিনিট একটু ওয়েট করা লাগবে, তুমি এখান থেকে একটু দেখে নিবা। আর এই যে স্বস্তিবোধ অস্বস্তিবোধ, এগুলোর প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি।
এই সেম প্রশ্নগুলো এই টাইপের আসতে পারে। ধরো যে কোথায় ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাবে, একই অ্যান্সার। যেখানে আপেক্ষিক আর্দ্রতার মান বেশি হবে সেখানে ভেজা কাপড় দেরিতে শুকাবে, যেখানে কম হবে সেখানে দ্রুত শুকাবে। এরপরে ধরো যে কিছু প্রশ্ন আছে এরকম যে জানালা খুলে দিলে জলীয় বাষ্প বাইরে যাবে না ভিতরে যাবে, এই টাইপের প্রশ্নগুলো সলভ করো। সিস্টেম একই, জানালা খুলে দেওয়ার প্রশ্নগুলোতে শুধু এখানে তুমি এফ এর মান বের করো, ছোট হাতের এফ ক্যালকুলেশন করে দেখবা যে ছোট হাতের এফ শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ যেখানে বেশি, ধরো যে বাইরের সম্পৃক্ত বাষ্পচাপ তুমি বের করলা শিশিরাঙ্কের এবং ভেতরের বের করলা, তাহলে বাইরেরটার মান যদি এই 1 দিয়ে বাইরেরটা বুঝাচ্ছি আর 2 দিয়ে ভিতরেরটা বুঝাচ্ছি, ধরো যে এইটার মান বেশি, যেখানকার চাপটা বেশি হবে, বেশি চাপ থেকে কম চাপের দিকে সবাই যেতে চায়, চাপ আসলে কেউই নিতে চায় না, জলীয় বাষ্প নিতে চাবে না, এটাই স্বাভাবিক। তার মানে বেশি চাপ থেকে কম চাপের দিকেই জলীয় বাষ্প যাবে। যদি বাইরের চাপ বেশি হয় তাহলে বাইরেই যাবে, যদি ভিতরে চাপ বেশি হয় তাহলে ভিতরে আসবে। চাপ যেখানে কম সেখানে সবাই যায়, জলীয় বাষ্প যাবে। এই টাইপের প্রশ্ন কিছু দেখবা যে আছে। আশা করছি সব টাইপের প্রশ্ন সমাধান করা হয়ে গেছে। তারপরেও যদি তোমাদের সিকিউ এমসিকিউ রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে, তোমাদের জন্য শুধু ঘুমের টাইমটা ব্যতীত আমরা সব সময় আসি। রাত্রে আমরা মোটামুটি 12টার পরে ঘুমাইতে যাই, সকালে 7টার দিকে উঠি, 12টা থেকে 7টার ছাড়া তুমি প্রশ্ন করো, আমরা সাথে সাথেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর 12টা থেকে 7টার মধ্যে যদি প্রশ্ন করো তাহলে অ্যান্সারগুলো হয়তো একটু পাইতে দেরি হবে। তো ধৈর্য সহকারে আমার ক্লাসটা করার জন্য ধন্যবাদ। খুবই ভাঙা ভাঙা কথায় মানে গলায় কথা বলছি, আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করো। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ অনেক অনেক ভালো পরীক্ষা দিবা। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্বের লাইভ সেশনটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।